ক্লাস শুরু করব। আচ্ছা, আমার স্ক্রিনটা হচ্ছে আমি আগে একটু শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, নাইস। ওকে, ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে মানে আমাদের পেজে বা হচ্ছে আমাকে ইনবক্স করেছেন যে ভাইয়া আমরা যে পাইথন দিয়ে কোর্সটা করব, আপনি আমাদের শেখাবেন। তো এই পাইথনটা আমরা কিভাবে ইনস্টল করব অথবা কিভাবে মানে কোন থ্রুতে, কোন লিঙ্ক থেকে আমরা যাব। তো এখানে বিষয়টা হচ্ছে যে পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা আমরা হচ্ছে কয়েকটা আইডিইর মাধ্যমে করতে পারি বা প্র্যাকটিস করতে পারি। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কাইন্ড অফ বলতে গেলে এটা একটা হচ্ছে একটা সফটওয়্যার বেস বা হচ্ছে এটা একটা ইন্টারফেস। এটা অনলাইন হইতে পারে, এটা অফলাইনও হইতে পারে। তো এর মাধ্যমে আমরা করি কি, ওই জায়গাতে আমরা কোডটা লিখি এবং কোডটা এক্সিকিউট করি এবং প্রয়োজন মতো ওই কোডটাকে আমরা আবার শেয়ারও করতে পারি বা ওইটা থেকে আমরা সার্ভারের সাথে কানেক্টও করতে পারি। অনেক কিছু করা যায়। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা নাম বলি। তো আগে হচ্ছে আমার এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন কি? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের যে আইডি গুলো আছে এর মধ্যে সবচেয়ে পপুলার আইডি হচ্ছে স্পাইডার, দেন হচ্ছে জুপিটার নোটবুক, আর হচ্ছে তারপর গুগল কোল্যাব, আর লাস্টে হচ্ছে পাইচার্ম। হুম, অনেকে আপনার ভিএস কোডও ইউজ করে থাকেন। আমি ভিএস কোডের ব্যাপারে একটু লাস্টে কথা বলবো। তো এই 4-5টা হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কমন। আমি মূলত স্পাইডারটাকে ফলো করি, তার পিছনে রিজন আছে। সেটা হচ্ছে যে স্পাইডারের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা হচ্ছে একদম আমরা যেরকম অন্যান্য সফটওয়্যারগুলো ইউজ করে থাকি, যেমন অফিস স্যুট, এক্সেল, পাওয়ার বা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট, অন্য সফটওয়্যার যেগুলো ইউজ করে থাকি সেগুলোর মতোই এটার ইন্টারফেসটা খুবই কমন, খুবই আন্ডারস্ট্যান্ডেবল এবং খুব সহজে আমরা একটা ইন্টারফেস থেকে আমাদের ডেটাবেস বা আমাদের কোড, আমাদের আউটকাম বা আমাদের যেই গ্রাফ চার্ট, এভরিথিং একটা ইন্টারফেসে এটা আমরা দেখতে পারি এবং এটা অফলাইনে ইনস্টল করতে হয় সফটওয়্যারের মতো। জুপিটার নোটবুক এটা হচ্ছে ব্রাউজার বেসড। তো আমরা আমরা যেই ব্রাউজারই ইউজ করি না কেন আপনাদের পিসিতে, সেটা ক্রোম হোক বা অপেরা হোক অথবা ফায়ারফক্স হোক, যে কোনোতে আমরা এটা ইউজ করতে পারি। গুগল কোল্যাবটা হচ্ছে এটাও এটা ব্রাউজার বেসড, তবে এটা হচ্ছে আমরা কি করি, ওই যে গুগলের কোল্যাবের থ্রুতে গিয়ে ওদের পেজে গিয়ে দেন আমরা কাজ করি। সো ওটা হচ্ছে ওদের একটা অনলাইন আইডি বলতে পারেন। পাইচার্ম এটা অফলাইনে, বাট এটার মানে ইউজটা খুব কম হয়। আর ভিএস কোডের যে বিষয়টা, ভিএস কোডটা আসলে ডেটা সায়েন্সের যে আমরা কাজগুলো করে থাকি, যেই ধরনের অ্যানালাইসিস বা বিভিন্ন সিমুলেশন মডেল বা বিভিন্ন মেশিন লার্নিং মডেলের জন্য আমরা যখন তৈরি করি বা কাজ করি, তখন ভিএস কোড অনেক লাইব্রেরি বা অনেক ফাংশন, স্পেশালি যেগুলো একটু কমপ্লেক্স লেভেলের লাইব্রেরিগুলো আছে, যেমন আপনার সাইকিট লার্ন, সাইপাই বা কেরাস, এগুলো সহজে এটাকে এক্সিকিউট করতে পারে না বা বিভিন্ন এরর দেখায়। বা এখানে ওই লাইব্রেরিটা ইউজ করতে গেলে বিভিন্ন কমপ্লেক্সিটি দেখা যায়। তো এই জন্য ভিএস কোড দিয়ে আমরা বেসিক কিছু কাজ করতে পারি, আপনারা করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনাদেরকে উপরের যেগুলো আছে সেগুলোতে শিফট হইতেই হবে। সো বেটার হয় এখন থেকে ভিএস কোডের চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দেন। ভিএস কোডটা দিয়ে এটার যেই কমপ্লেক্সিটি আছে এটা আপনারা ইনিশিয়াল লেভেলে অনেক কিছু প্রবলেম ফেস করতে পারেন, যার কারণে আমি ভিএস কোডটা সাপোর্ট করি না। ভিএস কোড হচ্ছে এটা দিয়ে আপনি এটার মধ্যে ওই যে সি, জাভা, পিএইচপি, পাইথন, যে কোনো ধরনের কোড মানে ওখানের মধ্যে রান করার জন্য ফ্লেক্সিবিলিটি আছে বা অপশন দিয়ে রাখছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি ওই ডেটা সায়েন্স রিলেটেড কাজ করতে গেলে যে আপনার সবগুলো ফাংশন বা সবগুলো লাইব্রেরি যে সমানভাবে ইজিলি কাজ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, অনেক সময় কাজ করে না, যার কারণে আমরা ভিএস কোডটা অ্যাভয়েড করি। আচ্ছা, তো এখন এই যে আমি বললাম যে আমি স্পাইডারটা ইউজ করি, স্পাইডারের সুবিধাগুলো বললাম, আমি আপনাদেরকে এখন দেখাবো যে স্পাইডারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। আমি এই কথাগুলো যে বললাম এতে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? তাবাসুম আক্তার বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলতে পারেন। জি, হাসিবুল ইসলাম বলেন।
Which is most compatible for coding, Jupyter or Go- Google Colab? Well, actually, I mean, there is no such word based or uh, most efficient. These are not actually works in these platforms, বিকজ আপনার এক একটা প্ল্যাটফর্মের জন্য যে ইন্টারফেস বা কাজের সুবিধা এক এক রকম। তো যেমন স্পাইডারটা হচ্ছে আমরা সরাসরি ব্রাউজারে ইউজ করতে পারি না, বাট ব্রাউজারে কাজ করতে গেলে আমরা জুপিটার নোটবুক বা গুগল কোলে ইউজ করি। আবার গুগল কোলে বা জুপিটার নোটবুকের যে ফাইল ফরম্যাট সেটা আবার স্পাইডারে ঠিকভাবে কাজ করে না। ইনফ্যাক্ট বলতে গেলে প্রত্যেকটার জন্য আলাদাভাবে যে ফাইল ফরম্যাট আছে সেই ফাইল ফরম্যাট ওই পার্টিকুলার আইডির সাথেই ম্যাচ করে। সো প্রত্যেকটার জন্য আলাদা কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আমরা আসলে ওইটাকে এভাবে কোয়ান্টিফাই করতে পারি না যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা বেস্ট। তবে ধরেন আপনি যদি ইউজেসের কথা বলেন, সারা ওয়ার্ল্ডে যদি ইউজ করে মানুষজন, তাহলে সেক্ষেত্রে এই তিনটাই হচ্ছে তারা কাইন্ড অফ সমানভাবে ইউজ করে। এখানে আসলে ওইরকমভাবে ব্রেকডাউন করার মতো কিছু নাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Thank you. ওকে, দেন সাদমান। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, হ্যাঁ, ধরেন আপনি স্পাইডার দিয়ে আমাদের ক্লাস নিচ্ছেন, বা আমরা যদি আমাদের মেশিনে যদি অন্যটা ইউজ করি, মানে এটা কি কোনো প্রবলেম হবে, না, বা কোনো আর কি প্রবলেম হবে না। সিনক্রোনাইজ কি না, কোনো মানে সমস্যা হবে না। আমরা কি ক্লাসের সাথে তো আমরা সিনক্রোনাইজ হবে? সিনক্রোনাইজ হবে, কোনো সমস্যা নেই। কোড মানে কোডের মূল ফাংশন বা কোডের যে স্ট্রাকচার, সিনটেক্স, এগুলো সব জায়গাতে সেম। আপনি যেখানে ইউজ করেন না কেন সব জায়গাতে সেম। জাস্ট আপনি যখন সেভ করবেন তখন এগুলো এক একটা ফাইল ফরম্যাট ডিফারেন্টভাবে হয়। যেমন স্পাইডারের ক্ষেত্রে আমরা বলি ডট পাই ফরম্যাট, জুপিটার নোটবুকে হচ্ছে ডট এনওয়াইপিবি ফরম্যাট মনে হয় এরকম। তো এরকমভাবে কিছু ফরম্যাট। তবে আপনি আবার চাইলে গুগল কোল্যাবে যেটা সেভ করবেন সেটা আপনি ডট পাই অথবা ডট এনওয়াইপিবিতেও আপনি সেভ করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে যে আপনি কাজ যেকোনো জায়গায় করতে পারেন। তবে আপনি যদি মনে করেন কোনো একটা ক্লায়েন্ট বা ধরেন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, কোনো একটা ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিবেন, কোনো একটা ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন, তো ক্লায়েন্টের সাথে আগে কথা বলে নিতে হবে যে আপনি কোন ফরম্যাটে ফাইলটা নিতে চান। সে বলবে, যদি বলে আমি ডট পাইতে নিব, পাই ফরম্যাটে নিব, আপনি ওইভাবে তখন পাই ফরম্যাটে এটাকে সেভ করবেন। এই হচ্ছে পার্থক্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা যাই যে এই স্পাইডারটা আমরা কীভাবে ইনস্টল করব। তো যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি আপনাকে বেসিক আইডিয়াটা দিচ্ছি। স্পাইডার, তারপর জুপিটার বা আর স্টুডিও, এইগুলো একটা নির্দিষ্ট কোম্পানি আছে যারা কিনা এটা মূলত ডিস্ট্রিবিউটর। মানে ওরা হচ্ছে এটা তৈরি করে, ডেভেলপ করে এবং এটা আপনার সার্ভিস দেয় বা এটা সেল করে। কিছু কিছু ক্ষেত্রে সেল করে, কিছু ক্ষেত্রে আমরা ফ্রি ভার্সনও পাই। এর নাম হচ্ছে অ্যানাকন্ডা। তো অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশনে যদি আমরা যাই, আমরা অ্যানাকন্ডা ডাউনলোড লিখে সার্চ করি, তো দেখবেন যে অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন নামে একটা লেখা আসছে, anaconda.com/download। এখন আপনি যখন এখানে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে আপনার অ্যানাকন্ডার প্রোডাক্ট, সলিউশন, রিসোর্স, অনেক কিছু ওদের নিজস্ব আপনার ডেটা সলিউশন আছে। ওরা হচ্ছে বেশ বড় ইউএস কোম্পানি, হ্যাঁ, ওদের অনেক সার্ভিস আছে। তো আমাদের এখন আপাতত এগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। আপনি যেটা করতে পারেন, দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, লিখে আপনি সাবমিট করবেন। আপনার ইমেলে ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনি অ্যানাকন্ডা ডাউনলোড করতে পারবেন। যদি মনে করেন আমি ইমেল অ্যাড্রেস দিব না, নো প্রবলেম, আপনি নিচে যাবেন, এখানে ওদের বিভিন্ন সার্ভিসের কথা লেখা আছে। আচ্ছা, এইখানে নাই, আপনি প্রোডাক্টসে যদি যাই, প্রোডাক্টস, আচ্ছা, সলিউশন। অ্যানাকন্ডা কি কিনতে হবে? না, অ্যানাকন্ডা কিনতে হবে না, এটা ওপেন সোর্স। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে এই জায়গাতে স্কিপ রেজিস্ট্রেশন। যদি আপনি মনে করেন যে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন না, ওকে, আপনি স্কিপ করে যাবেন। স্কিপ করে গেলে আপনাকে সরাসরি ডাউনলোড করার জন্য বলবে। যদি ডাউনলোড হয় আপনার ব্রাউজার থেকে, ফাইন। যদি না হয় তাহলে আপনি কষ্ট করে এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। উইন্ডোজ ভার্সন পাশে আইকন দেওয়া আছে। সো আপনার কি আবার ভুলে ম্যাক, লিনাক্স ভার্সন নিন না, আপনার উইন্ডোজ ভার্সন চেক করে তারপর ইনস্টল করবেন। এখন ধরেন আপনি ডাউনলোড করছেন, করার পর আপনি এটা ডাবল ক্লিক করে নর্মালি অন্য যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, নেক্সট গিয়ে সি ড্রাইভে সেট করে ডিফল্ট দিয়ে নেক্সট ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। একদম সিম্পল হিসাব। ইনস্টল হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনি এবার সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন অ্যানাকন্ডা নেভিগেটর, আপনি পাবেন এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। এখন এটা ক্লিক করলে আপনার অ্যানাকন্ডা নেভিগেটর মানে হচ্ছে অ্যানাকন্ডা ওদের ডিস্ট্রিবিউটরের যতগুলো সফটওয়্যার আছে ওগুলোর সবগুলোর মেইন ইনস্টলেশন এবং সার্ভার লিঙ্ক একটা এই সফটওয়্যার ভার্সনের মধ্যে রেখে দেয়।
সো অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউটরটা আসলে আপনার খুব একটা বেশি কাজে লাগবে না, যা শুধুমাত্র ইনিশিয়ালি স্পাইডার বা জুপিটার নোটবুক ইনস্টল করতে গেলে আপনার কাজে লাগবে। সো এই যে আমি কথা বলতে বলতে ওপেন হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে অ্যানাকোন্ডা নেভিগেটর, এখানে দেখবেন ওদের অনেকগুলো সার্ভিস আছে। সার্ভিস মানে ওদের সফটওয়্যারগুলো আছে, যেমন অ্যানাকোন্ডা ক্লাউড নেটওয়ার্ক, সিএমডি প্রম্পট, তারপর AWS সলিউশন, স্পাইডার, ডেটা লোড, তারপরে অরেঞ্জ, আর স্টুডিও, পাইচার্ন প্রফেশনালস, এগুলো সবগুলো কিন্তু অ্যানাকোন্ডার আন্ডারে। সো আপনি চাইলে থার্ড পার্টি অন্যান্য জায়গা থেকে গুগলে সার্চ করে স্পাইডার অথবা পাইচার্ন ইনস্টল করতে পারেন। তবে প্রবলেম যেটা হচ্ছে, ওগুলার যে ভার্সনগুলো আছে ওই ভার্সনগুলোর মধ্যে কিছু বাগ থাকে, কিছু ফাইল মিসিং থাকে। তো দেখা যায় যে আপনি হয়তো ইনস্টল করলেন, বাট কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে প্রবলেম ফেস করতেছেন, হয় এটা কাজ করতেছে না, নাহলে ওইটা কাজ করতেছে না। ওই ঝামেলা না গিয়ে আপনি ডাইরেক্ট অ্যানাকোন্ডার থ্রুতে ইনস্টল করেন, তাহলে হবে কি ওদের ওইখানের মধ্যে কোনো বাগ নাই, মানে ওদের মেইন সার্ভার থেকে কোনো ধরনের বাগ আসলে অ্যানাকোন্ডা থেকে মানে আপনি ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সলভ করে ফেলতে পারবেন, ওরা নিজেরা সলভ করে দিবে, মানে অটোমেটিক্যালি অপশনে গিয়ে সলভ করা যাবে। সো ওই ধরনের প্রবলেম আসলে হয় না। আমি এখনও কেউ বলে নাই যে সে পাইছে এরকম, যে এখান থেকে ইনস্টল করছে বাট পরে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত আমি কোনো কারো কাছ থেকে নিউজ পাই না এরকম, আমার ক্ষেত্রেও হয় নাই। এখন বিষয়টা কি, যে আপনি দেখবেন যে প্রত্যেকটার নিচে এখানে অপশন আছে লঞ্চ, এখানে লঞ্চ আছে, আবার কয়েকটাতে দেখবেন এখানে হলুদ রঙে ইনস্টল লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমাকে একটু রিপ্লাই দিবেন। হলুদ রঙে আচ্ছা, আমরা ওই স্পাইডারটাকে ইনস্টল করতে গেলে আগে অ্যানাকন্ডা ইনস্টল করব। ইয়েস, এটা হচ্ছে সেফ ওয়েতে থাকার জন্য। এখন আপনি যদি বলেন যে না আমি আমার মতো করে ইনস্টল করব, তাহলে আপনি চাইলে এখান থেকে বলতে পারেন যে স্পাইডার ডাউনলোড, ঠিক আছে, পাইথন উইন্ডোজ ভার্সন দিয়ে আপনি এখান থেকে নিতে পারেন। তো দেখবেন যে ওদের স্পাইডারের যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন। আশা করি এখানে ওদের মেইন ওয়েবসাইট থেকে নিলেও প্রবলেম হবে না। সরি, আমি ভুল বলছি, শুধুমাত্র অ্যানাকোন্ডা না, আপনি স্পাইডারের যে অরিজিনাল যে ওদের যে ওয়েবসাইট ওখান থেকেও চাইলে নিতে পারেন, স্পাইডার ID.org, এটা এখান থেকে আপনি নিতে পারেন স্পাইডার। তো প্রবলেম নাই, এই দুটো যে কোনো একটা। বাট এর বাইরে অন্যান্য অনেক থার্ড পার্টি লিঙ্ক আপনি হয়তো পাবেন এই জায়গার মধ্যে, কি দরকার এসব জায়গায় ঝামেলা নেওয়ার প্রয়োজন নাই। তো এখন আপনি যদি মনে করেন যে অ্যানাকোন্ডা নেভিগেটর দিয়ে ওটার থ্রুতে আপনি নেবেন, ফাইন। আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র স্পাইডার, আপনি স্পাইডার ওদের যে মেইন ওয়েবসাইট থেকে নেবেন, নিতে পারেন। ওদের এখানে গেলে আপনি দেখবেন যেখানে ডাউনলোড ফর উইন্ডোজ 10 এখানে আপনি নিতে পারেন। আর যদি আপনার উইন্ডোজ 11 হয় বা 9 বা তার চেয়ে কম হয়, আপনি এখানে হয়তো তাদের আগের যে ওল্ড ভার্সন নিচে হয়তো কোথাও আছে সামথিং, এটা আপনি পাবেন। তবে আশা করি প্রবলেম হবে না, ওদের যেটা এখন লেটেস্টটা ওরা এখানে দিয়ে রাখছে। তো এই গেল হচ্ছে আপনার ইনস্টলেশন প্রসেস। আপনি যদি এটার থ্রুতে যেতে চান, আপনি দেখবেন যে এখানে ইনস্টল লেখা আছে, আবার কিছু লঞ্চ লেখা আছে। লঞ্চগুলো কেন? কারণ এগুলো হচ্ছে আমার পিসিতে অলরেডি ইনস্টল। সো আমি চাইলে এখানে লঞ্চ ক্লিক করলে এটা অটোমেটিক্যালি লঞ্চ হবে। আর যদি আমি না থাকে তাহলে আমি চাইলে এখানে ইনস্টল করে নিব। তা আপনি যখন ফার্স্ট টাইম করবেন, পসিবিলিটি আছে 95% কেসে এগুলো সবগুলো আপনার ইনস্টল লেখা উঠবে, লঞ্চ লেখা উঠবে না, কারণ আপনি কোনো ইনস্টল করেনি নাই, করলে তখন আসবে, ঠিক না? সিম্পল লজিক। এখন আপনি যখন এখানে ইনস্টল দিবেন তখন ফার্স্ট টাইম সে একবার ইনস্টল নিবে, নেয়ার পরে যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার পিসিটা একবার রিস্টার্ট করে নেবেন। ওকে, সেফ সাইডে থাকার জন্য রিস্টার্ট করে নেবেন। করার পরে এরপর আপনার অ্যানাকোন্ডা নেভিগেটর আর কখনোই ওপেন করার প্রয়োজন হবে না, আপনি এটা আজীবনের জন্য ক্লোজ করে দেন, মানে দরকার নেই আপাতত। এখন যখন আপনি ইনস্টল হয়ে গেছে এবং আপনি রিস্টার্ট দিয়ে ফেলছেন, আপনি এবার এখানে গিয়ে লিখবেন স্পাইডার, দেখবেন আপনি স্পাইডার চলে আসছে। এবং আপনি যখন ক্লিক করবেন তখন আপনার স্পাইডারের মূল আইডিটা, এই যে ইনিশিয়াল হচ্ছে এই সফটওয়্যারটা, তখন ওপেন হবে। ওকে, সো আপনি যখন এটা যখন ওপেন করবেন তখন আপনি এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। তা আমার এখানে অনেকগুলো এখানে বিভিন্ন ক্লাসের কোড টোড হাবিজাবি এগুলো আছে। যে আমারটা যেহেতু, আপনারটা এটাও এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না। এবং আপনি দেখবেন যে আপনি যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন, এখানে 4টা পার্ট আমি ভাগ করছি। আপনি যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন তখন হয়তো এই 4টা পার্ট থাকবে না। তো আমি আগে একটু 4টা পার্ট কি সেটা একটু হালকা একটা ব্যাখ্যা করে দিই, তারপর যদি না থাকে তাহলে কেমনে আনতে হয় সেটা আপনাকে একটু বলে দিই। একদম বাম পাশে এই অংশটুকু দেখতে পাচ্ছেন যে এই ঘরটা হচ্ছে আমাদের এডিটর। এই জায়গায় আমরা মূলত কোড লিখি, কোড টাইপ করি। এখন কোড টাইপ করছেন, কোডটা রান করছেন, রান করার জন্য উপরে যে রান বাটন আছে, এখানে রান বাটন আছে, এগুলো কোনটা কি আমি বলতেছি একটু পরে। তো রান করার পরে এটা একটা আউটকাম আসবে, এটা একটা আনসার আসবে। আনসারটা কোথায় আসবে? আনসারটা নিচে দেখবেন এখানে কনসোল আছে, না আমি এখানে নিচে রাখছি এই জায়গায় আপনার কনসোল আসবে। আপনি এখানে সিম্পল যদি এখানে এই যে ইন লেখা আছে না, ইন 1,
আপনি এখানে 2+2 লিখেন, দেখবেন যে আউট 4 দেখাচ্ছে। মানে জাস্ট ওই কোডেরটা আপনি এখানের মধ্যে টাইপ করতে পারেন বা আপনার এখান থেকে রান করে এই জায়গায় করাটাই বেটার। আরেকটা জিনিস হচ্ছে ডান পাশে এবার তাকাই, এইখানে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেল্প, একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপ্লোরার। এই ভেরিয়েবল এক্সপ্লোরারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যতগুলো কোড এখানে রান করব, যতগুলো ভেরিয়েবল এখানে জেনারেট হবে, তৈরি হবে, সবগুলো লিস্ট আকার এখানে থাকবে অ্যালফাবেটিক্যালি, এই জায়গার মধ্যে জমা হবে, নাম, টাইপ, সাইজ, ভ্যালু দেয়া থাকবে। নিচে এখানে থাকবে, নিচে যে অংশটা এটা হচ্ছে প্লট আর হচ্ছে হিস্টোরি। এটা হচ্ছে আমার প্রিভিয়াসলি ক্লাসের হিস্টোরি এখানে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে প্লট। তো প্লটে কি হবে, সবগুলো যতগুলো আপনি গ্রাফ চার্ট করবেন সবগুলো এই প্লটের এরিয়ার মধ্যে এনে জমা হবে। এই 4টা পার্ট করলে সুবিধা কি, যে আপনার যখন ইন্টারফেসে আপনি কাজ করবেন তখন আপনার এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় আলাদাভাবে দৌড়দৌড়ি করতে হবে না খোঁজার জন্য, এক জায়গাতে আপনি সব পাবেন। তো এই জন্য যারা বিগিনার, আপনারা যারা আছেন বিগিনার, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই বিগিনার, এর মধ্যে হয়তো কেউ কেউ অলরেডি পাইথন নিয়ে কাজ করতেছেন, করতেই পারেন। তো যারা বিগিনার, যেহেতু এখানের মধ্যে বেশিরভাগই বিগিনার, তাদের পার্সপেক্টিভে আমি কথাটা বলছি যে আপনারা স্পাইডার দিয়ে ফার্স্টে শুরু করবেন। এরপরে 1-2 মাস পর আপনার যদি ভালো দেখেন যে না আপনি মোটামুটি বুঝতেছেন, কাজ হচ্ছে, তখন আপনি জুপিটার নোটবুক অথবা গুগল কোলেবে শিফট হতে পারেন। তো এইখানে যে 4টা পার্ট বলছি, এই 4টা পার্টের নাম হচ্ছে প্যান্স, মানে এটা হচ্ছে PANE, প্যান্স। এই প্রত্যেকটা পার্ট হচ্ছে প্যান্স। এখন এই প্যান্সগুলো যদি আপনার না থাকে এখানের মধ্যে, মানে খুবই স্বাভাবিক যে থাকবে না, এরকমভাবে আমার মতো করে যেভাবে আমি সাজাইছি এরকম থাকবে না। না থাকলে কি করতে হবে, এই উপরে গিয়ে ভিউতে গিয়ে আপনি প্যান্সে যখন যাবেন তখন দেখবেন যে আপনার অনেকগুলো অপশন আছে, যেমন এডিটর, আইপাইথন কনসোল, ভেরিয়েবল এক্সপ্লোরার, হেল্প, প্লট, ফাইল, আউটলাইন, প্রজেক্ট, ফাইন্ড। সব আমার দরকার নেই, আমার উপরে কয়েকটা দরকার, মেজর 5টা জিনিস দরকার। তো আপনি এখানের মধ্যে আনচেক করা থাকলে চেক করে দিবেন, হয়তো বক্সটা খালি থাকবে, আপনি চেক করে দিবেন। আপনি যদি আবার আনচেক করেন চলে যাবে কিন্তু। তো আমি আবার এখানের মধ্যে চেক করে দিলাম, চলে আসছে। এখন এইটা তো আপনার যা যা দরকার আপনি নিয়ে আসছেন, বাট আপনি সাজাবেন কীভাবে, হয়তো এইটা এই জায়গায় চলে আসছে, এইটা এই জায়গায় চলে আসছে, তখন একটা প্রবলেম না। এটার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভিউতে গিয়ে আপনি করবেন কি আনলক করবেন। এখানে দেখেন সেকেন্ড অপশনটা হচ্ছে আনলক। আনলকে ক্লিক করলে আপনি এখন দেখবেন এখানে প্রত্যেকটার উপরে একটা হাতের মতো একটা বাটন চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছেন। আপনি এটার উপরে মাউসের লেফট ক্লিকে চাপ দিয়ে এবার টেনে ডানে বামে উপরে নিচে আপনার সুবিধা মতো জায়গায় নিয়ে ছেড়ে দিবেন। যখন আপনার মতো সাজানো হয়ে যাবে দেন আবার সুন্দর মতো ভিউতে গিয়ে লক করে দিবেন। এখন আর চেঞ্জ হবে না, এখন এটা শুধুমাত্র উপরে নিচে যাবে অথবা বামে ডানে যাবে, কিন্তু এটা পুরোটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় আসবে না। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? একদম সিম্পল ভাবে ভেঙে বলছেন। ওকে, স্যার বলার দরকার নেই, আমার ভাইয়া বলেন। আমার ক্যাম্পাসে হচ্ছে ড্যাফোডিলে এত সারাদিন স্যার শুনতে শুনতে ভালো লাগে না, রাতের বেলা ক্লাস নেই, আমার ভাইয়া বললেই হবে। ভাই স্পাইডার কি আপনার এই যে জুপিটার নোটবুকের মতো কোড করার একটা এটা আরেকটা অল্টারনেটিভ একটা আইডি, অনেকগুলো আইডি আছে। আমি যে শুরুতে বলছি স্পাইডার আছে, জুপিটার নোটবুক আছে, গুগল কোল্যাব আছে, পাইচার্ম আছে, ভিএস কোড আছে। ভিএস কোডটা আপাতত এখন করেন না, উপরেগুলো দিয়ে করতে পারেন। এর মধ্যে আমি স্পাইডার দিয়ে ক্লাস নেই মূলত বিগিনারদের জন্য, কারণ এই যেটা আগে বললাম যে সুবিধাগুলো আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কত সুবিধা এক জায়গায় আমি সব কিছু পাচ্ছি। তাছাড়াও আপনি যদি চান ওকে ফাইন, আপনি পরবর্তীতে স্পাইডারে না গিয়ে স্পাইডার চেঞ্জ করে আপনি হচ্ছে জুপিটার নোটবুকে যেতে পারেন। জুপিটার নোটবুকে গেলে দেন আপনি এটা ওপেন করবেন jupyter.org। এখানে আপনি দেখবেন যে ট্রাই হলে আপনাকে একটা ডেমো ভার্সন দেখাবে, আপনি এখানে ইনস্টল করে নেবেন। করলে পরে এই ইনস্টলেশনটা যে আপনার সি ড্রাইভে যেখানে থাকবে ওখান থেকে ওপেন করলে ওটা শর্টকাটে ডেস্কটপে নিয়ে রাখবেন। ওপেন করলে দেখবেন এটা ব্রাউজারে ডিরেক্ট ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? ব্রাউজার ওপেন হয়ে যাবে। আমারটা আসছে কিনা আমি একটু দেখি, দাঁড়ান। আমারটা তো থাকার কথা। ব্রাউজার ওপেন হলে এটাকে অফলাইনে ইউজ করতে পারবো না, অফলাইন ইউজ করতে পারবেন না। এটার কাজই হচ্ছে এটা ব্রাউজার কাজ হবে। হ্যাঁ, আপনি সরি আপনি যখন ইন্টারনেট থাকবে না তখন আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই, তখন আপনি ইউজ করতে পারবেন। নেট কানেকশন ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। তবে যখন আপনি কোনো একটা ক্লাউডের সাথে ডেটা কানেক্ট করবেন তখন অবশ্যই ইন্টারনেট লাগবে। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে বা আপনার অফিসে যখন আপনি কাজটা কাউকে শেয়ার করবেন বা এটাকে আপনি হচ্ছে কোথাও পাঠাবেন, ঠিক আছে, বা ডকুমেন্টেশন করবেন বা এগুলো আপনি যখন রান করবেন কোনো একটা সার্ভারের থ্রুতে, তখন ইন্টারনেট লাগবে। এছাড়া আপনি অফলাইনে নেট কানেকশন ছাড়াও
জুপিটারটা যেহেতু আপনার সি ড্রাইভে ইনস্টল হবে ওখান থেকে আপনি রান করতে পারবেন। জাস্ট পার্থক্য হচ্ছে স্পাইডারের যেমন ওদের একটা আলাদা সফটওয়্যার ভার্সন আছে, জুপিটারের ক্ষেত্রে ওইটা নাই। জুপিটার হচ্ছে ব্রাউজারে চলে। কথাটা বুঝতে পারছেন? না জুপিটারে কি যে স্পাইডারের মতো অনেকগুলো স্লট করে করে কোড করা যায়, না এরকম কি করা না, যায়? জুপিটার হচ্ছে একদম পুরো প্লেন, মানে সিরিয়ালি একটা একটা করে করতে হয়। ইভেন ওখানে আপনার কোন কোন ভেরিয়েবল তৈরি হচ্ছে, হ্যাঁ, ওটাও আপনি হচ্ছে মানে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। একদম এক্সপার্ট লোকজন ছাড়া পারবে না। আমার তো এখানে থাকার কথা। আচ্ছা, কেন আসতেছে না আই ডোন্ট নো। ও সরি, আমি তো হচ্ছে আমার ব্রাউজারটাই হচ্ছে কয়দিন আগে আপডেট করছি, এই কারণে চলে গেছে। সরি, এই কারণে আমি দেখাতে পারতেছি না। বাট অ্যানাকন্ডা ইনস্টলেশন করতে গেলে আগে কি রেজিস্ট্রেশন করে নিতে হবে? না 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 না, করা লাগবে না। ওখানে আপনার অপশন আছে, আপনি চাইলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাই, হ্যাঁ, যেহেতু আমি এখানে ওপেন করতেছি না, আমি স্ক্রিনশট দেখাই। এটা ধরেন আপনার জুপিটার নোটবুকের ইন্টারফেস। হ্যাঁ, এই ইন্টারফেসটা দেখতে হবে এরকম যে আপনার এখানে ফাইল আপনি চাইলে এখান থেকে চেক করতে পারেন, মাল্টিপল ফাইল, আলাদা আলাদা ফাইল। আপনি এখানে কিছু অপশন থাকবে, কিছু টার্মিনাল থাকবে, কনসোল থাকবে। দেখেন, টার্মিনালে ক্লিক করে টার্মিনাল চেক করবেন, কনসোলে গিয়ে কনসোল চেক করবেন। প্রত্যেকবার আলাদাভাবে গিয়ে চেক করতে হবে। হ্যাঁ, কোডটা এখানে দিবেন, এখানে আপনার আউটপুট ভিউটা আসবে। কিছু এখানের মধ্যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কয়েকটা জায়গায় আপনি সেট করতে পারবেন। এটা অবশ্য জুপিটারের যে লেটেস্ট ভার্সনে এই ফিচারটা অ্যাড করছে, আগেরটা ছিল না, এখন ফিচার অ্যাড করছে। চাইলে হচ্ছে আপনি এই টার্মিনাল, কনসোল, তারপর আউটপুট ভিউ মানে গ্রাফ ভিউ, ওগুলাকে আপনি এখানে টেনে এনে আপনি সেপারেট করতে পারবেন। এটা নতুন ভার্সনে অ্যাড করছে, আগের ভার্সনে ছিল না। আচ্ছা, এটা গেল জুপিটার। আপনি যদি বলেন যে আপনি গুগল কোল্যাবে কাজ করবেন, ঠিক আছে, তাহলে আপনার গুগল কোল্যাব। আচ্ছা, গুগল কোল্যাবে যেটা হবে, যেটা হচ্ছে আপনি এখানের মধ্যে গুগলের ওদের যেই কোল্যাবের পেজটা আছে, সেই পেজে গিয়ে এখান থেকে আপনি একটা আইডি ক্রিয়েট করবেন। যেমন আমার এখানের মধ্যে অলরেডি করা আছে, ঠিক আছে, যেমন আমি হচ্ছে আমাদের একাডেমি আইডি দিয়ে এখানে ওপেন করা আছে। তো আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করবেন, যেভাবে আপনি জিমেল বা আপনার গুগল ড্রাইভ যেভাবে লগ ইন করেন তেমনি লগ ইন করতে হবে। লগ ইন করে তারপর আপনি এখানের মধ্যে কাজ করবেন। আমি ক্যান্সেল করে দিই, আপনি এখানে ফাইলে গিয়ে নিউ নোটবুক তৈরি করতে ক্রিয়েট করে তারপর এখানে কাজ করতে পারবেন, কোড লিখতে পারবেন, কোড টেক্সট অ্যাড করতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে আইডিগুলো সম্পর্কে একটা আইডিয়া দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? জি ভাইয়া, ওই যে অ্যানাকন্ডার সাথে কি এটা আছে না, এটা হ্যালো জি, বললাম যে অ্যানাকন্ডা যে আমরা ইনস্টল করলাম ওটার সাথে কি জুপিটার ইন্টিগ্রেট করা যায় না? হ্যাঁ যায়। অ্যানাকন্ডা আসো তো, আমি অ্যানাকন্ডা আবার ওপেন করবো। অ্যানাকন্ডার মধ্যে কিন্তু আসো এখানের মধ্যে জুপিটার নোটবুক, হুম, আপনি অ্যানাকন্ডার থ্রুতেও আপনি ইনস্টল করতে পারবেন। হুম। ঠিক আছে। আচ্ছা, বজলুর রহমান, আপনার কোনো কোশ্চেন? আমার কোশ্চেন তো, আমি অ্যানাকন্ডাটা ডাউনলোড করার চেষ্টা করতেছি কিন্তু সেটা তো হচ্ছে না, যে সাবমিট করতেছি। না, সাবমিট করলে আপনার ইমেলে গিয়ে লিঙ্কটা যাবে, আপনি ইমেল থেকে নিতে পারবেন। অথবা আপনি স্কিপ করেও আপনি সরাসরি ওই যে আপনাকে প্রথমে দেখাচ্ছি যে উইন্ডোজ ভার্সন, যেটা আপনি মনে একটু পরে, উইন্ডোজ, হ্যাঁ, ওই ভার্সনটা আপনি ইনস্টল করবেন, মানে ক্লিক করলে ইনস্টল হবে। ডাউনলোড ক্লিক করলে? জি, হুম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। সো তাহলে এটা গেল এই পর্যন্ত। ওকে, এবার হচ্ছে আচ্ছা ভাই, আমাদের কি মাল্টিপল ইন্টারফেস ডাউনলোড করতে হবে? মানে এখন মানে অ্যানাকোন্ডা বা স্পাইডার এগুলো কি আমরা সবগুলো করে রাখবো? না 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 না, যে যে কোনো একটা, শুধুমাত্র এখন আপাতত স্পাইডার দিয়ে শুরু করেন, জি ভাই, তারপরে যখন প্রয়োজন হবে বাকিগুলোতে আপনি শিফট করতে পারবেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমাদের ভাইয়া ফার্স্টে কি পাইথন ইনস্টল করতে হবে? না, পাইথন আলাদা করে ইনস্টল করা লাগবে না। স্পাইডার ইনস্টল করলে পাইথন ওটার মধ্যে ইন্টিগ্রেট থাকবে, পাইথন আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা তো তাহলে ভালো। হ্যাঁ, Spider- স্পাইডারের মধ্যে অটোমেটেড পাইথন ইন্টিগ্রেটেড। আচ্ছা ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের এই অংশটুকু আমি আপনাদের আলোচনা করে ফেললাম। এবার হচ্ছে আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে আপনাদের যেই যারা আপনারা এনরোল করছেন, হ্যাঁ, তো এনরোল যারা করছেন তাদের এখানের মধ্যে এই যে এখানে আপনাদের 2508 ব্যাচের
এই ক্লাস ওয়ার্ক সেশনে আমি আপনাদেরকে গত ক্লাসে ভিডিও লেকচারটা দিয়েছি, আজকেরটা ভিডিও লেকচারটা ক্লাস 2তে এখানের মধ্যে আপডেট হয়ে যাবে। আর বুকস এন্ড নোটস এখনো আপকামিং, মানে আমি সময় পাইনি, গত 2-3 দিন একটু বিজি ছিলাম। আমি এটা দিয়ে দিব, এখানের মধ্যে একটা লিঙ্ক দিব, সেখানে আপনারা বইগুলো ডাউনলোড করে নেবেন, স্ট্যাটিস্টিক্সের এবং পাইথনের কিছু বই দিয়ে দিব। আর লেকচার ম্যাটেরিয়ালগুলো এখনো আপডেট করা হয় নাই, আজকে যেটা আমি দেখাবো সেটা আপডেট করে দিব, মানে আমি দুইটা করে আপডেট করি আর কি। হ্যাঁ, তো 2টা করে তারপর আবার নেক্সট উইক আরও 2টা করে দিব। আর এখানে যে কুইজগুলো আছে, কুইজও হচ্ছে আপকামিং, যেহেতু এখনো কোনো ক্লাসই হয় নাই, সুতরাং কুইজ এখন দিচ্ছি না। 3 নাম্বার 4 নাম্বার ক্লাসের পরে দেন কুইজ দেওয়া শুরু করব। অ্যাসাইনমেন্টের একটা ঘর আছে, এখনো ক্রিয়েট করিনি। অ্যাসাইনমেন্টও 2-3টা ক্লাস হওয়ার পরে তারপর অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। আমি আপনাদেরকে টোটাল 3টা অ্যাসাইনমেন্ট দিব এবং আমি টোটাল এখানের মধ্যে 4টা কুইজ থাকবে, ঠিক আছে? এবং আপনাদের এই 7টা আইটেম অবশ্যই আমার এই কোর্স যখন শেষ হবে, শেষ হওয়ার পরে 2 সপ্তাহ সময় পাবেন, 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করবেন। এর মাঝখানে একটা ডেডলাইন, জেনারেল ডেডলাইন দেওয়া থাকবে, কিন্তু জেনারেল ডেডলাইনের মধ্যে অনেকে কমপ্লিট করতে পারেন না। আমরা বলি যে আপনারা করেন, বাট আপনারা অনেকে করতে পারেন না। আমরা মাইনাস মার্কিংয়ের কথা বলি, মাইনাস মার্কিং করি অথবা করি না। হ্যাঁ, এমন না যে একদমই করি না, বাট করি। তো চেষ্টা করবেন যে এই 4টা কুইজ 3টা অ্যাসাইনমেন্ট আমার কোর্সটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে 2 সপ্তাহ সময় পাবেন, ওর মধ্যে আপনারা কমপ্লিট করে জমা দিবেন। এবং ওই ডেডলাইনের পরে এরপর জমা দিলে আমরা নিব না, তখন ওই ডেডলাইন শেষ হওয়ার পরে আমাদের আপনাদের যতগুলো মার্কস আসবে জমা হবে। 4টা কুইজ হচ্ছে 4 30 120, 3টা অ্যাসাইনমেন্ট 3টা 100 করে, তার মানে হচ্ছে এখানে আপনার কত 300 420। হ্যাঁ, 420-এর মধ্যে মার্কিং হবে। 420-এর মধ্যে যদি আপনি 50%-এর কম পান, তো 420-এর 50% কত বলেন তো? 210। যদি 210-এর কম পান তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। এটা আমি প্রথম ক্লাসেও বলছি, এটা আমাদের ইয়াতেও আছে। হ্যাঁ, এবং আজকেও বলে রাখতেছি। তো ব্যাপারটাকে সিরিয়াসলি আপনারা নেবেন। এবং আপনাদের যেই ক্লাসগুলো হচ্ছে সেগুলো রেকর্ড রাখা হয়, মানে রেকর্ড বলতে আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো রেকর্ড করা হয়, যে আপনারা কারা আসতেছেন কারা যাচ্ছেন না, এই যে এই ট্র্যাকিং করার মাধ্যমে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখবো যে কারা ক্লাস করে কারা ক্লাস করে না, এটার আবার আমাদের মানে ইয়া করা থাকে, মানে আলাদাভাবে রিপোর্ট করা থাকে। সো যারা ক্লাস করবেন না, শুধুমাত্র আসবেন আর যাবেন, তারা কিন্তু সার্টিফিকেট পাবেন না। পরে যদি বলেন যে ভাইয়া আমি তো টাকা দিয়ে কোর্স করতেছি, আমি কেন করবো না, তখন আমরা আপনাকে পাল্টা বলবো আপনি তো ক্লাস ঠিক মতো করেন না, অ্যাসাইনমেন্ট কুইজ দেন না, আপনার কেন সার্টিফিকেট দিব? সো এগুলার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, একটা ফাইল আছে, সেই ফাইলটা আপনাদেরকে আমরা ইমেল করব জাস্ট কালকে পরশুর মধ্যে। ও বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, আগামীকাল আমাদের এই কোর্সে এনরোলমেন্টের লাস্ট ডেট। এরপর 11 তারিখে যদি আসেন 2100 টাকা, আগামীকাল পর্যন্ত 1600 টাকা। এটা আমাদের অ্যাডমিন থেকে আপনাদেরকে বলছে, গ্রুপে লিখছে, প্লাস আমি একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম। এই গেল। এবার আমরা আসি হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্কের বিষয়টা, সেটা আপনাদেরকে বললাম। গুগল ক্লাসরুম এটা তো একটু বললাম। আর হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেই গ্রুপে এখন এই মুহূর্তে প্রায় 50 জনের উপর আছেন, কিন্তু বেসিক্যালি এখানের মধ্যে এখন পর্যন্ত এনরোল হয়েছেন কত 17 জন না 18 জন। হ্যাঁ, সো আর 3-4টা হয়তো সিট খালি আছে, আমরা সর্বোচ্চ হয়তো 25 জন নিব। হ্যাঁ, এর বেশি নিব না। তো আমরা কম স্টুডেন্ট নিই, যাতে কিনা আমরা ক্লাসের মধ্যে একটা 1-to-1 কমিউনিকেশনের একটা সিস্টেম আমরা বা ওই এনভায়রনমেন্ট যেন বজায় থাকে। যেমন কিছু কথা বললাম, দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আবু সাইদ বা আফরোজা বা হচ্ছে হাসিবুল এই জিনিসটা বলেন, ব্যাখ্যা করেন, হ্যাঁ বুঝান। সো আমি কিন্তু পাল্টা প্রশ্ন করি। তো একটা 1-to-1 এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় বলেই শুধু আমি না, সব মেন্টরে আমরা এটা করে থাকি আর কি। তো আমরা খুব কম স্টুডেন্ট নিই, যাতে কিনা আপনারা একদম টু দ্য পয়েন্ট এখান থেকে শিখে বেরোতে পারেন। এবং আমার ক্লাস যদি কেউ ঠিকভাবে পুরোটা সময় থাকে, তার আলাদা করে পড়ার দরকার হয় না, মানে আলাদা করে আবার ক্লাস ভিডিও দেখার প্রয়োজন হয় না, তার পড়া এখানের মধ্যে বেশ ম্যাক্সিমামই হয়ে যায়। প্লাস আমি কিছু রিসোর্স দিব, কিছু বই দিব। আমি একদম বই মানে হচ্ছে টেক্সট বুক আপনাদেরকে ফলো করতে বলবো কয়েকটা, সেগুলো আপনারা ফলো করবেন। যদিও অনেকেই করে না, খুব কম স্টুডেন্টই করে আর কি। বাট ওটা কি অনলাইনে ইবুক রাইট, ইবুক পিডিএফ ফরম্যাটে আমরা দিব আপনাকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো আর কি, মানে এইসব কথাবার্তা। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আমি আপনাদেরকে হচ্ছে একটা মিনিট আমি একটু ওপেন করি, এটা কোথায় রাখছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। পাইথনটা যদি ইনস্টল করা থাকে ভাইয়া, সেক্ষেত্রে কি স্পাইডারে ইয়ে করতে গেলে কি কোড লিখতে কোনো প্রবলেম না হবে? না না, প্রবলেম হবে না। আচ্ছা,
ওকে, সো আমি আমার আজকের স্লাইডটা শুরু করছি। আমার এই স্লাইডটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা মডিউল 1, 32 স্লাইডস। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো লিনিয়ার আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা যে অংশটুকু আছে সেই অংশটুকু সম্পর্কে আজকে একটা আমরা আইডিয়া নিব। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, একটু হোল্ড করেন। না ঠিক আছে, হ্যাঁ আমি মনে করছি আমি অন্য একটা স্লাইড ওপেন করছি। না, ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিকগুলোকে, ঠিক আছে, আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিই যে আমি নাজমুল সাকিব যখন ক্লাস নেই একদম ডিটেলসে ভেঙে ভেঙে শেখাই। হ্যাঁ, একদম মানে প্রত্যেকটা দিন ধরে ধরে আমি শেখানোর চেষ্টা করি। তো ক্লাস 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক ডাজেন্ট ম্যাটার, বাট আমি ক্লাসের মধ্যে সব জিনিস মানে টাচ করার চেষ্টা করি আর কি। তো এটা একটু মাথায় রাখবেন এবং খেয়াল করবেন, যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম ফেস করেন সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন, আমি একবারের জায়গায় 10 বার বুঝাবো। কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে তার পরের ক্লাসে যদি আমি জিজ্ঞাসা করি, যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে। সো আমাদের আজকের আউটলাইনটা হচ্ছে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে কিছু ডেফিনিশন দেখব, কিছু এক্সাম্পল দেখব, আমরা স্কেলার ভেক্টর ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানবো এবং আমরা এটার কিছু অপারেশনস দেখব। এবং আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা অলরেডি এই জিনিসগুলো ছোটবেলায় শিখে আসছেন। আমরা কিন্তু ছোটবেলা জিনিসগুলো কিন্তু একটু রিভিউ করতেছি। তো ডেটা সায়েন্স, হ্যাঁ, তো ডেটা সায়েন্সটা কিন্তু এটা কোনো ধরেন গায়েবী কোনো জিনিস না যে হঠাৎ করে হচ্ছে নাজিল হয়েছে। ডেটা সায়েন্সটার মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের উপরে। সো যদি কারো ম্যাথ স্ট্যাটিস্টিক্সের প্রবলেম থাকে তাহলে এখনই সলভ করা শুরু করেন। দরকার হলে ছোট বাচ্চাদের ক্লাস 7-8 বইয়ের ম্যাথ এখন থেকে পড়া শুরু করেন, সেগুলো রিভিউ করা শুরু করেন। কারণ ডেটা সায়েন্সে আমরা যেরকমভাবে দেখি যে আমরা এখন বিভিন্ন ধরনের মডেল দেখতেছি, এগুলোর অ্যাপ্লিকেশন দেখতেছি, রিসার্চ দেখতেছি, এআই মডেল, আমরা এআই টুলস দেখতেছি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং বেসড অন ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। শুধু আমরা কোড করে ওইটাকে কি করছি যে ফ্রন্ট এন্ডে এনে দেখাচ্ছি। কোডিংটা হচ্ছে একদম লাস্ট পার্ট। ডেটা সায়েন্সের আপনার 70% মতন অ্যারাউন্ড হচ্ছে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, বাকি 30% হচ্ছে কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে এই 70%-এ ভালো হইতে হবে, না হলে কিন্তু আপনি যতই কোডিং নিয়ে গুতাগুতি করেন না কেন কোনো লাভ নাই, একসময় আপনি ধরা খাবেন। তো ইন্টারভিউতেও যেটা হয় যে আপনার যারা কিনা আপনার ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট এই ধরনের পজিশনে যখন জবগুলো অফার করা হয় এবং ওই জায়গাতে ইন্টারভিউতে 10টা কোশ্চেনের মধ্যে 6টা-7টা কোশ্চেনই থাকে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে, থিওরিটিক্যাল কোশ্চেন। আপনাকে ওখানে কেউ কোনো একটা পিসির সামনে, ল্যাপটপের সামনে বসায় বলবে না যে আচ্ছা আমাকে এই ভিজুয়ালাইজেশনটা করে দেন বা এই ডেটাকে অ্যানালাইসিস করে দেন, এগুলো কেউ আপনাকে বলবে না। কেউ আপনাকে ওখানে কোড লিখতে বলবে না, এগুলো কোনো কোম্পানিতে করে না। আপনাকে যখন রিটেন দিবে, রিটেনগুলোও হচ্ছে আপনার এমসিকিউ টাইপ, লেখালেখি জিনিস কম থাকে, এমসিকিউ বেশি থাকে। আমি এখন পর্যন্ত যেগুলো দেখছি বেশিরভাগই এমসিকিউই ছিল আমার। সরি, এই আউটলাইন গুলো তো আমরা 19 এ পড়েছি, ইন্টারমিডিয়েটে 19 এ। এই জিনিসগুলোই আপনাদেরকে এখন আবার রিভিউ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এই জিনিসগুলোর উপর বেস করে আসছে। ডেটা সায়েন্সে আমরা ম্যাথ স্ট্যাটিস্টিক্স যা দরকার, যতটুকু দরকার, হ্যাঁ, তার মোটামুটি 70-80% আমরা ছোটবেলায় অলরেডি করে আসছি। সো যেটা বলছিলাম যে আপনাকে এই থিওরিটিক্যাল জিনিসগুলোর উপর ভালো নলেজ রাখতে হবে। এই জিনিসগুলো বাংলাদেশে আরও অনেক জায়গাতে হয়তো দেখায় না, বাট আমরা চেষ্টা করি জিনিসটাগুলো বোঝানোর জন্য। আপনাদের জন্য কাছে এটা বোরিং মনে হতে পারে, বাট ট্রুলি যখন আপনারা শিখবেন এবং শেখার পর যখন আপনি জব সেক্টরে যাবেন এবং ইন্টারভিউতে যাবেন, তখন আমাকে থ্যাংক ইউ দিবেন যে ভাই আপনি এগুলো আমাদেরকে জোর করে শিখাইছেন, ওটা আমার এখন কাজে লাগছে। ওকে, সো আমরা এই জিনিসগুলো দেখব এবং তারপর আমরা লিনিয়ার রিগ্রেশনের একটা বেসিক কনসেপ্ট ম্যাট্রিক্সের পার্সপেক্টিভ থেকে দেখব। মূল লিনিয়ার রিগ্রেশন আমি যাব না, মূল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একদম 6 নাম্বার 7 নাম্বার ক্লাসে। হ্যাঁ, বাট এখন হচ্ছে আমরা একটা জেনারেল আইডিয়া দেখার চেষ্টা করব। জি বলেন ভাইয়া, যারা ম্যাথে দুর্বল, ওই যে ম্যাথে দুর্বল হলে কি করবেন, আপনার যে ছোটবেলার যে বইগুলো আছে আপনার বাসায়, যারা ক্লাস 6-7-এ পড়ে, আপনার ভাগনা ভাগ্নি ওদের বইগুলো দেখবেন, তাছাড়া তো উপায় নেই। হ্যালো, জি, can I know about your background? Cause I joined later.
ও আচ্ছা আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা নো প্রবলেম। আমি তো অবশ্য গত ক্লাসেও বলছিলাম, আমি আবার একটু বলি। আমার নাম তো অলরেডি জানেন, আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আরেকটা কোশ্চেন আসছে, আপনার হাত না তুলে বলে ফেলেন, সমস্যা নেই, বারবার আমাকে স্ক্রিন চেঞ্জ করতে হয় তো। হাত না তুলে বলে ফেলেন কি কি বলবেন। আচ্ছা, তো আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। তো আমি আমার বিএসসি করেছি রুয়েট থেকে অনেক আগে, মানে 2013-এ, আজ থেকে 12 বছর আগে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএসএ, ওয়েস্ট ভার্জিন ইউনিভার্সিটি ইন 2019, অলসো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আর এর মাঝখানে আমি ইন দ্য বিটুইন দিস টাইম আমি 2-3টা আপনার কি বলে যে অর্গানাইজেশনে এবং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং ওই সময় আমার পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড জবগুলো ছিল। ইউএসএ যাওয়ার আগে আমি লাস্ট ওয়ালটনে ছিলাম, অ্যান্ড দেন দেশে আসার পরে আমি একটা ইউনিভার্সিটিতে চিটাগাংয়ে, এটার নাম হচ্ছে ইউসিটিসি, এখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচার হিসেবে ছিলাম টিল কোভিড পর্যন্ত, তার মানে 2021 সাল পর্যন্ত। অ্যান্ড তারপর আমি মূলত হচ্ছে অনলাইন মেন্টরিং শুরু করি। আর ইন দ্য মিন টাইম আমি আমার সেকেন্ড মাস্টার্স করি এই কোভিডের মধ্যে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে 2022-এ শেষ হয়। ওকে, মিড কোভিড থেকে এন্ড পর্যন্ত। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি এই গ্র্যাড বাঙ্কার একাডেমির সাথে দীর্ঘদিন ধরে আসি, এখানে অনলাইনে কোর্স নিচ্ছি, প্লাস আমি এর আগেও আরও কয়েকটা প্রতিষ্ঠানে পার্ট টাইম হিসেবে আমি ক্লাস নিয়েছি, অনলাইনে অফলাইনে ক্লাস নিই, এবং আমার মেনলি হচ্ছে রিসার্চের কাজগুলো আমি করে থাকি। এখন রাইট নাও আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আই হোপ ইউ গট মাই পয়েন্ট, আপনি আমার আইডিয়াটা বুঝতে পারছেন। বা হ্যালো, হাসিবুল হাসান না কে? One question, only one. জি, What kind of facilities can we get if I admit your institution? ফ্যাসিলিটিস, ওকে, গুড কোশ্চেন। ফার্স্ট অফ অল, আমি আমার নলেজ এতদিনের, বিগত প্রায় 8 বছরের যে ডেটা সায়েন্সে আমি যা যা শিখছি, যা যা পড়াইছি, যা যা পড়াচ্ছি এখন পর্যন্ত, এই 8 বছরের ক্যারিয়ারে সেটার একটা পোর্শন এই নলেজ আপনাকে দিব, মানে আপনি আমার কাছ থেকে শিখবেন। নাম্বার 2, যারা ভালো করবেন, ক্লাসের মধ্যে পারফর্ম করবেন, তাদের সিভিগুলো আমি নিজে পার্সোনালি চেষ্টা করব বিভিন্ন জায়গায় সাবমিট করার জন্য, প্লেস করার জন্য। যদি আপনি দেশের বাইরে পড়াশোনা করতে চান, যেহেতু আমার অলরেডি এই ব্যাপারে কিছু নলেজ আছে, আমি অলরেডি মাস্টার্স করে আসছি, তো দেশের বাইরে যদি আপনি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেকশন, প্রফেসর ইমেইলিং বা এসওপি, ওই সকল ব্যাপারে আমি আপনাকে ফ্রিতে সার্ভিস দিতে পারবো, হেল্প করতে পারবো। ওকে, হাসিবুল ইসলাম। Job support after completion the course. হাসিবুল ইসলাম ভাইয়া, এই কোর্স করে জব হবে না। আপনি যদি বলেন যে আমি স্ট্যাটিস্টিক্সে এই কোর্স 1.5 মাসের কোর্স করে আমি জব পেয়ে যাব, এই ভুলের মধ্যে থাকলে এখানে কোর্স করেন না, হয় না। আমি আপনাকে মিথ্যা আশা দিব না। দেখেন, আমি একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমি আপনাকে মিথ্যা আশা দিব না। এই 1.5 মাসের কোর্স করে কেউ জীবনে কোনো দিন জব পায় নাই, জব পাবেও না। কিসের আপনি জব করবেন? স্ট্যাটিস্টিশিয়ানের ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার পাইথন ভালোভাবে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজের পোর্টফোলিও লাগবে, আপনার এক্সেল লাগবে, আপনার পাওয়ার বিআই লাগবে, ট্যাবলিউ লাগবে, তারপর আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নলেজ লাগবে, অ্যাডভান্স জিনিস লাগবে। আরও 6 মাস প্র্যাকটিস করার পরে, শেখার পরে দেন আপনি ফ্রিল্যান্সিংয়ে নামবেন। Data scientist field. ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ড। হাসিব, আই থিঙ্ক উই ক্যান টক লেটার, ঠিক আছে? ক্লাসে আমরা যেহেতু আমাদের ক্লাস টপিক নিয়ে কথা বলছি, উই ক্যান টক লেটার। আপনি আমার সাথে পরবর্তীতে পার্সোনালি কথা বলেন, আপনাকে আমি সুন্দর করে বুঝাই দিব। Okay, continue. তো যেখানে ছিলাম আমরা আমাদের আজকে লেকচার মেটেরিয়াল নিয়ে কথা বলছিলাম। এখন আমাদের যেটা হচ্ছে, ফার্স্টে পার্ট 1টা শুরু করবো আমরা, স্কেলার, ভেক্টর অ্যান্ড ম্যাট্রিসেস। ওকে, সো আমরা ফার্স্টে কিছু ডেফিনেশন দেখি। আমরা জানি যে স্কেলারটা কি, ইটস এ কনস্ট্যান্ট, ইটস এ সিঙ্গেল ভ্যালু, it can be a positive number or it can be a negative number. 0 is also a scalar. Then হচ্ছে ভেক্টর। সো ভেক্টরটা কি? ডিরেকশন। ওকে, সো ভেক্টর, এটার হচ্ছে একটা সার্টেন ডিরেকশন থাকবে,
মানে একটা দিক থাকবে অ্যান্ড অলসো এটা একটা নাম্বার থাকবে। সো এটাকে আমরা করি কি সিরিয়ালি সাজাই এবং এটাকে এরকম একটা থার্ড ব্রেকেট দিয়ে ইন্ডিকেট করি যে ইটস এ ভেক্টর। সো ভেক্টরটা এখানে দুই রকম হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। সো এটা হচ্ছে ভার্টিক্যাল বা এটাকে আমরা বলি কলাম ভেক্টর, ভার্টিক্যাল বলি না, এটাকে আমরা বলি কলাম ভেক্টর। বোঝানোর সুবিধার জন্য আপনাকে আমি ভার্টিক্যাল বলছি। ম্যাট্রিক্স ফর্মে, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমাদের কলাম ফরম্যাট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের রো ফরম্যাট। এটা রো আকারে এরকম বাম পাশে একটা একটা করে উপর থেকে নিচের দিকে সাজানো থাকে। আর এটা হচ্ছে কলাম ফরম্যাটে এইভাবে ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে সাজানো থাকে। তো এই ভেক্টরটা এটা সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম। যদি আমার কাছে ডেটা থাকে মাল্টিপল রো এবং মাল্টিপল কলামের ক্ষেত্রে, দেন আমরা এটাকে বলি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার কালেকশন অফ নাম্বারস। এবং এই কালেকশনটাকে আমরা এরকম থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করি, এবং যেখানে আপনার বাম পাশ থেকে যদি আমি কাউন্ট করি 1 2 3টা রো, উপর থেকে যখন কাউন্ট করব 1 2 3টা কলাম, উপর থেকে যা আসবে সব কলাম, বাম পাশ থেকে যা কাউন্ট হবে সব রো। দুইটা যখন আমরা মিক্স করব তখন আমরা এরকম ছোট ছোট সেল আকারে ভাগ করব, যেটা আমরা এক্সেলে দেখে থাকি। এক্সেলে প্রত্যেকটা ছোট ছোট ঘর থাকে এবং আপনি দেখবেন যে বাম পাশে 1 2 3 4 হুইচ ইজ আওয়ার রো নাম্বার, উপর থেকে কি ABCD হুইচ ইজ আওয়ার কলাম নেম। সো এই এক্সেলের যে আমরা ব্ল্যাঙ্ক স্ক্রিনটা দেখি ওটা কিন্তু একটা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানো, জাস্ট আমরা এখানে নাম্বার ইনপুট দিই। তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফরম্যাট, এবং এইটাকে আমরা যখন লিখি তখন আমরা ফার্স্টে রোকে ইন্ডিকেট করি, তারপর কলামকে ইন্ডিকেট করি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তিনটা যেহেতু রো, তাহলে আমরা এটাকে বলি 3 × 3 বা 3/3 ম্যাট্রিক্স। কেউ একজন আমাকে বলেন তো যে এটাকে আমরা কিভাবে লিখবো, কত বাই কত ম্যাট্রিক্স? এই এটা জি 3/5 3/5 6 কেন না, 6 না ভাই, 5টা আছে, 1 2 3 4 5টা আছে, 3/5। ওকে, নাইস। এখন এটার যে ডাইমেনশন, যেটা অলরেডি আমরা বললাম যে ফার্স্ট আমরা এটাকে রো দ্বারা প্রকাশ করি, দেন আমরা কলাম দ্বারা প্রকাশ করি। ওকে, সো রো R × C বা R/C। এবার এটার ভিতরে যতগুলো আমার এলিমেন্টগুলো আছে, আপনাদের কারো একজনের একটা মাইক্রোফোন অন আছে, হাসিব অথবা বজলুর, যদি কষ্ট করে একটু মাইক্রোফোনটা মিউট করেন আমি খুব খুশি হব। যখন আপনি কথা বলবেন তখন আপনি আবার মাইক্রোফোন আনমিউট করেন, আমি আপনার কোশ্চেনে আনসার দিব। এখন আমরা যখন এই ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাচ্ছি, আমাদের এক্সেলের মধ্যে, যদি আমি এক্সেলের রেফারেন্স দিচ্ছি কারণ এক্সেল আপনাদের সবার পরিচিত, সবাই চিনেন, এটার ভিতরে যে ছোট ছোট প্রত্যেকটা ঘরের মধ্যে যে আমি এখানে ভ্যালুগুলো রাখছি, এটাতে একটা পজিশন আছে। এই পজিশনটা আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে কীভাবে লিখি, এই MIG এর মাধ্যমে। তাহলে এখানে M হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, আর I হচ্ছে প্রথমে রো, যে হচ্ছে পরবর্তীতে তার কলাম নাম্বার। তাহলে এখন আমি যদি বলি এই ক্যাপিটাল M, দেখেন ক্যাপিটাল M হচ্ছে একটু এরকম ড্যাশ দেওয়া, মানে হচ্ছে একটু গাঢ় কালারে বসানো লিখা আর কি। আপনি যখন কোনো একটা ব্লগ, কোনো একটা আর্টিকেল, কোনো একটা বই যখন আপনি দেখবেন যে এরকমভাবে এই এমটা বোল্ড করা আছে এরকম ফরম্যাটে, এই ফন্টে লেখা আছে, দ্যাট মিনস আপনি বুঝবেন যে ইটস এ ম্যাট্রিক্স। সো এখানে আমরা প্রথমে যেহেতু আমাদের রো নাম্বার 1 কলাম নাম্বার 1, সেই জন্য আমরা লিখছি কি M11। আমি যদি ডান দিকে যাই আমরা স্টিল রো 1এই আসি, তাহলে 1 কলাম নাম্বার হচ্ছে 2, তারপর কি হবে 1 3 রো নাম্বার 1 কলাম নাম্বার 3, এইভাবে 1 4 1 5 1 6 করতে করতে ডট 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 1 C নাম্বার কলাম। ইট কুড বি এনিথিং, 200 300 500 6 লাখ ইনফিনিটি মতো হইতে পারে। তো সি হচ্ছে আমার কলাম নাম্বার। এবার আমি যদি সেকেন্ড রোতে আসি, এবার হচ্ছে 2 সেকেন্ড রো, 1 ফার্স্ট কলাম, এটা কি 2 2 সেকেন্ড রো সেকেন্ড কলাম, দেন কি আসবে 2 3 সেকেন্ড রো থার্ড কলাম, এরকম করতে করতে সেকেন্ড রোর লাস্ট কলাম হচ্ছে 2C। এবার আমি যদি উপর থেকে নিচে চিন্তা করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার 4 5 6 7 ডট 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 আর সংখ্যক রো এর ফার্স্ট কলাম R1, দেন R2 আর সংখ্যক রো হোয়াট এভার ইট ইজ, R2 R3 এভাবে RC পর্যন্ত গেছে। তাহলে এইভাবে আমি এই MIG এই ফরম্যাটে I কে রো নাম্বার, J কে কলাম নাম্বার ধরে পুরো ম্যাট্রিক্সের যে কোনো জায়গার পজিশনের ভ্যালু বের করতে পারি। যে কাজটাই আমরা পাইথনে করি, যে কাজটা আমরা এক্সেলে করি, কোনো একটা ভ্যালু ওখান থেকে এক্সট্রাক্ট করে সেখান থেকে ক্যালকুলেশন করি, তারপর সামারি করি, সবই কিন্তু আমরা করি। ওই যে এক্সেল কেমনে বুঝে, এক্সেল হচ্ছে ওই পজিশন ধরে ধরে বুঝে। তা এক্সেলের ব্যাকগ্রাউন্ডে বা এই ধরনের পাইথন বা যে কোনো ধরনের এই ডেটাবেস ম্যানেজমেন্ট রিলেটেড যত ধরনের সফটওয়্যার আছে, এটার ব্যাকএন্ডে কিন্তু এভাবেই কাজ করা হয়। প্রত্যেকটা সেলগুলো রো এবং কলাম আকারে ইন্ডিকেট করা হয়।
যদি এইটুকু আপনি বুঝে থাকেন তাহলে আমাকে কেউ একজন আনসার দেন। 3টা কোশ্চেন, 3টা জিনিস আপনাকে 3জন আনসার দিবেন। যে আনসার দেন সমস্যা নাই, এখন আমি মার্ক করবো না, মার্ক পরে করবো, আজকে এমনি সেকেন্ড ক্লাস। এখানে হচ্ছে 2/3। আরেকজন পরেরটা আনসার দেন, 2/2 পরেরটা, 2/2। তারপরটা 1 into 3 1/3 বা 1/3। ভেরি গুড, যারা আনসার করছেন থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে নোট করতেছি না বা আপনাদেরকে ধরে ধরে থ্যাংক ইউ দিচ্ছি না, কারণ আজকে শুরুতে আমরা অনেক হাবিজাবি কথাবার্তা বলছি। সো নেক্সট 2-3টা ক্লাসের পরে তখন আমি ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদেরকে পাল্টা প্রশ্ন করব। ফার্স্ট লেকচারে আসলে প্রশ্ন করার মতো তেমন কিছু নাই। এবার অন্য বাকিরা কেউ একজন আনসার দেন, যে কজন আনসার করছেন তারা বাদ দিয়ে। আমি যদি এই এ ম্যাট্রিক্সটার ভিতরে বলি A23, তাহলে কোন ভ্যালুটা আসলে বোঝাচ্ছে? 1.6 1.6। আরেকজন আনসার করেন, আরেকজন আপু আনসার করেন। পরেরটা কি? এটা B21, আমি কোনটা ধরবো? E2x e to the power 2i6। পরেরটা লাস্ট ওয়ান, অন্য কেউ একজন আনসার করেন। C2 ভাইয়া। ভেরি গুড, ওকে। তাহলে আপনারা ম্যাট্রিক্সটা কিভাবে সাজাইতে হয়, এটার ভিতরে কি কি এলিমেন্টগুলো আছে সেটা কেমনি আইডেন্টিফাই করতে আপনারা কিন্তু বুঝে গেছেন। সহজ জিনিস, আমরা সহজের মধ্যে এখনো আছি। তাহলে এবার আমরা সামারিতে আসি। এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে ভেক্টর হচ্ছে এইটা আমরা দুইভাবে করতে পারি, রো অথবা কলাম আকারে। সো এটা হচ্ছে আপনার রো ফরম্যাটে, আর এটা হচ্ছে আপনার কলাম ফরম্যাটে। এই দুইটাকে যখন আমরা একসাথে মার্জ করব তখন এটা হয়ে যাবে একটা ম্যাট্রিক্স ফরম্যাট, যেটার রো থাকবে মাল্টিপল রোজ অ্যান্ড মাল্টিপল কলামস। আর যদি আমরা সিঙ্গেলে একটা পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে 1/1, একটা সেল, একটা রো, একটাই কলাম, ওটার মধ্যেই থাকবে। সো তাহলে কি দাঁড়াচ্ছে? সবচেয়ে ছোট ভার্সন যেটা হচ্ছে, মানে এটা ধরে আমি যদি বলি যে ছেলে, তারপরটা ধরেন এটা বাবা, তারপরটা হচ্ছে গিয়ে দাদা। হ্যাঁ, সো একটা রো একটা কলাম। ভেক্টর এটা হইতে পারে 1 রো C সংখ্যক কলাম অথবা R সংখ্যক রো একটা কলাম। ম্যাট্রিক্সের মধ্যে R সংখ্যক রো এবং C সংখ্যক কলাম যতগুলো আপনি নেন আমরা ম্যাট্রিক্স সাজাতে পারি। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের পার্টে যেতে পারি, সেটা হচ্ছে ভেক্টর ইন স্পেস। তো এটা জাস্ট আপনার বেসিক একটা আইডিয়া দিচ্ছি যে ভেক্টরকে আমরা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে রাখতে পারি। যেমন আমি যদি এটা একটা লাইনের একটা, আমি যদি একটা লাইন ড্র করি, ঠিক আছে, নাম্বার লাইনে একটা সিঙ্গেল পয়েন্টের ভ্যালু এটা হচ্ছে 1 ডাইমেনশনাল। যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে একটা কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেম, ছোটবেলা আমরা পড়ছিলাম কার্টেসিয়ান যে নাম্বার সিস্টেম বা আপনার পজিশনাল সিস্টেম আছে, সেই সিস্টেমে এক্স অ্যাক্সিসে একটা সার্টিন পয়েন্ট যাবে, ধরেন 2 ঘর গেল, ওয়াই অ্যাক্সিসে 4 ঘর গেল, তাহলে যে পয়েন্টটিকে ছেদ করলো এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল পয়েন্ট। এটার একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে। সো এক্স অ্যাক্সিসটা কিন্তু আমার এই পাশ থেকে যাচ্ছে, সো এই অ্যাক্সিসটা হচ্ছে আমার রো, আর এটা হচ্ছে আমার কি লম্বালম্বি কলাম। সো আমরা যে কলাম এবং রো যে কনসেপ্টটা পেলাম এটা কিন্তু আমরা এখানে গ্রাফের মধ্যেও সেম জিনিসটা সেম ফরম্যাটে বা সেম একটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। আরেকটা যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল, যেটার আমার এক্স অ্যাক্সিস, তারপর ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস থাকবে, মানে কিউব শেপ। তো এটা আমরা সবাই মোটামুটি জানি, এটা আসলে না বোঝার কিছু নাই আর কি। এবার আমরা কিছু ক্যালকুলেশন আসি। তো ফার্স্টে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে একটা স্কেলারের সাথে একটা ভেক্টরকে গুণ করা। তার মানে একটা সিঙ্গেল একটা ভ্যালু হইতে পারে 5, তার সাথে একটা ভেক্টর হইতে পারে ধরেন রো ভেক্টর 2 এবং 3, এর সাথে গুণ করা। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম 3 ইন্টু -1, 2 and 5। সো আমি এখানে 3 সাথে প্রত্যেকটা এলিমেন্টকে আমি গুণ করতেছি, এটা কিন্তু এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। তাহলে 3 এর সাথে -1 একবার, 3 এর সাথে 2 একবার, 3 এর সাথে 5 একবার, প্রত্যেকবার আলাদা করে গুণ হচ্ছে, গুণ হয়ে আমার লাস্টে সেই গুণফলটা বের হবে। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি চাইলে এটা অন্যভাবে বলতে পারি, হাফ দিয়ে বলতে পারি। আপনাদের কানের জন্য ইয়াটা ওপেন আছে, প্লিজ কাইন্ডলি টু প্লিজ, বাকিদের একটু ইয়া হয়তো, থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিলাম, সেম ভাবেও সেম স্টাইলে এটা গুণ হবে। হাফের সাথে -1 একবার, 2 একবার, 5 একবার, প্রত্যেকের সাথে গুণ হচ্ছে। এটা সিম্পল একটা স্কেলার মাল্টিপ্লিকেশন।
একটা স্কেলারের সাথে একটা ভেক্টরকে আমি গুণ করছি। আচ্ছা, এখন আসি যে আমাদের যেই অরিজিনাল যেই ভেক্টরটা আছে সেটা অনেক সময় দেখা যায় যে গুণ করার ফলে এটা স্ট্রেচ হয় অথবা কম্প্রেসড হয়। এটা অবশ্য আপনার মানে কি বলে যে লিনিয়ার অলজেব্রার বেসিক কিছু এক্সাম্পল আপনাকে দিচ্ছি আর কি। এটা সরাসরি আমার এখন মানে আমাদের এই কোর্সের মধ্যে ডিরেক্টলি কাজে লাগবে না এই মুহূর্তে, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য দিচ্ছি। সেটা হচ্ছে কি, যদি আমি একটা ইন্টিজার ভ্যালু দিয়ে গুণ করি তাহলে আপনার যেই পজিশনটা সেটা দেখা যায় যে এক্সটেন্ড করে, মানে হচ্ছে এই পজিশন থেকে এই পজিশনে এক্সটেন্ড হচ্ছে, এটা স্ট্রেচ হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে হাফ দিয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে সেটা আসলে কম্প্রেস হচ্ছে। এবার আসি ভেক্টরের অ্যাডিশন। অ্যাডিশনটা কি, যে আমি দুইটা ভেক্টরকে যোগ করব। যখন আমি দুইটা ভেক্টরকে যোগ করব তখন ওই ভেক্টরের পজিশন অনুযায়ী যোগ হবে। মানে কি, প্রথম ভেক্টরের প্রথম ভ্যালু দ্বিতীয় ভেক্টরের প্রথম ভ্যালু, প্রথম ভেক্টরের দ্বিতীয় ভ্যালু দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় ভ্যালু, এলিমেন্ট ওয়াইজ হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, 2 3 এটা একটা ভেক্টর, এটা একটা রো ভেক্টর, তার ভিতরে দুইটা এলিমেন্ট আছে। 1 4 এটা একটা রো ভেক্টর, দুইটা এলিমেন্ট আছে। তো দুইটার ডাইমেনশন যখন সেম হবে তখনই কেবলমাত্র যোগ করা সম্ভব। আপনি যদি এখানে একটা ভেক্টর নেন আর এখানে যদি একটা ভেক্টর নেন, এই দুটার মধ্যে যোগ হবে না। যোগ হইতে গেলে দুইটাই সেম ডাইমেনশন হইতে হবে। যেমন এখানে আপনার একটা রো 1 2 দুইটা কলাম, তো এটা হচ্ছে আপনার 1/2 একটা ভেক্টর, এটা হচ্ছে আপনার 1/2 একটা ভেক্টর, তখনই কেবলমাত্র এটা যোগ হবে। যখনই যোগ হবে তখন তাদের এলিমেন্ট ওয়াইজ, যেমন প্রথমটা সাথে পরেরটার প্রথমটা 2 এবং 1, দ্বিতীয়টার সাথে পরেরটা 3 এবং 4, এইভাবে এটা যোগ হবে। এটা যোগের ক্ষেত্রেও যা, বিয়োগের ক্ষেত্রে তা, মানে আপনি যখন এটা সাবট্রাক্ট করবেন সেম ওয়েতেই করবেন। যদি আমরা এটাকে কলাম হিসেবে চিন্তা করি, এইটার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল যদি বলি, এই কলাম ভেক্টর, এখানে একটা কলাম ভেক্টর দেওয়া আছে, এই কলাম ভেক্টরের প্রথম ভ্যালুর সাথে এই ভেক্টরের প্রথম ভ্যালুটা জায়গায় দুইটা যোগ হবে। আবার আমি যদি এখানের মধ্যে পরেরটা ধরি, 5-এর সাথে আমার 4 যোগ হবে। আবার আমি যদি এখানের মধ্যে পরেরটা বলি, 1-এর সাথে 0 যোগ হবে। এভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকটা যোগ হচ্ছে। সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম জিনিস, এটা জাস্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, সাবট্রাকশন কনসেপ্টটা মূলত একই রকমই। আমরা এবার আসি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন দুইটা একসাথে করব। তার মানে কি, যে ধরেন আপনার কাছে একটা ভেক্টর আছে প্লাস একটা স্কেলার আছে ইনটু একটা ভেক্টর আছে v1 এবং একটা v2। আপনারা একটু রিকল করেন তো, ছোটবেলায় আমরা যখন সরল অঙ্ক করতাম, ব্র্যাকেট যখন ছিল, তখন আমরা বদমাস নামে একটা রুলস পড়ছিলাম না? গুণ ভাগ যোগ বিয়োগ, এই তো বিয়োগ যোগ। ইংলিশের যে ইয়েটা ছিল, ব্র্যাকেট অর, তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন। তো ওই জিনিসটা কিন্তু এখানে আপনার ভেক্টরে এডিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম ভাবে কাজ করবে। সো এখানে ব্র্যাকেট না থাকলেও আমরা বুঝতেছি যে গুণের কাজটা আগে হবে, তারপর যোগের কাজ হবে। সো ওই গুণের কাজ যোগের কাজ সবই কিন্তু আপনার এলিমেন্ট ওয়াইজ, মানে পজিশন ওয়াইজ হবে। যেমন ধরেন আমি বললাম কি 2 3 একটা রো ভেক্টর প্লাস 3 একটা স্কেলার, তার সাথে আমি আরেকটা রো ভেক্টর 1 4 নিচ্ছি। নিয়ম অনুসারে, বদমাসের নিয়ম অনুসারে গুণের কাজটা আগে হবে, তার মানে এই পোর্শনটা আমরা আগে করব। 2 3টা রয়ে গেল, এটা হলো 3 1 আর 3 4, 3 × 4 12, সো 3 and 12। আর এই দুটার কিন্তু ডাইমেনশন আবার সেম থাকতেছে, তখন এই দুটার এলিমেন্ট ওয়াইজ যোগ করে 2 এবং 3 থেকে 5 পাচ্ছি, 3 and 12 থেকে 15 পাচ্ছি, তখন আমরা আলটিমেট ফাইনাল রেজাল্টটা পাচ্ছি। তো অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনটা করলাম। এবার আসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একটু মানে আপনারা ছোটবেলায় পড়ছিলেন, একটু হয়তো ডিফিকাল্ট মনে হইতে পারে আর কি। তো এটা আমি একটু আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে কারা দাবা খেলেন, চেস খেলেন অনলাইনে অফলাইনে? জি ভাই। সো এখন খেলে আমরা যখন চেস বা দাবা খেলি, দাবার যে ঘোড়া পজিশনটা কিভাবে চেঞ্জ হয়, এল শেপে না, অথবা এরকম অথবা এরকম এল শেপে। সো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কাইন্ড অফ ঘোড়ার এল শেপের মতন। সো এটা হচ্ছে আপনার মূলত এই যে এল শেপটা,
এরকম ভাবে, অথবা এটা আমরা হচ্ছে লিখতে পারি এরকম ভাবে। তো এখানে এল শেপ, মানে কলামের সঙ্গে রো, জি একটা কলাম একটা রো। রাইট। সো ধরেন আমি এখানের মধ্যে একটা ভ্যালু নিলাম, ধরেন 3 2 5, আর আমি এখানের মধ্যে একটা নিলাম ধরেন 2 1 3। এখন আমি যদি এই দুটাকে যদি গুণ করতে চাই, তাহলে গুণ করতে গেলে আমার প্রথমে কিছু শর্ত পূরণ করতে হবে, কন্ডিশন ফিল আপ করতে হবে। তো কন্ডিশন এখানের মধ্যে দুইটা। ফার্স্ট কন্ডিশনটা কি, যে তাদের যে ইনার ডাইমেনশনটা সেম হইতে হবে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে তাহলে ইনার ডাইমেনশনটা আসলে বলতে কি বোঝায়। ধরেন আমি দুইটা ম্যাট্রিক্স নিলাম, আমি নিলাম হচ্ছে 3/5 আর এটা নিলাম হচ্ছে ধরেন 5/2, দুইটা ম্যাট্রিক্স নিলাম এবং এর মধ্যে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। ভালো কথা। তো এইটাকে আপনি যদি একটু জেনারেল মানে চোখের দেখায় যদি চিন্তা করেন, এই 3 এই পাশে যে 3 আছে সে কিছুটা একটু আউটার সাইডে আছে, এই পাশে 2 যেটা আছে 2টা কাইন্ড অফ একটু আউটার সাইডে আছে, মানে চোখের দেখায় আমরা এটা বলতে পারি। এই দুটাকে যদি পাশাপাশি রাখি তাহলে ভিতরের এই দুইটা ভ্যালু, এইটা একটা ইনার মানে ভিতরের মানে আপনার ধরেন একটা ঘরের ভিতরে আছে বলতে গেলে, আর ঘরের বাইরে ধরেন জানালার দিকে এই 3 একটা ভ্যালু আছে, 2 একটা ভ্যালু আছে, এটা একটা আউটার সাইড বাইরের দিকে আছে। তো এই ইনার ডাইমেনশনটা সেম হওয়ার কনসেপ্টটা হচ্ছে এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা দুইটা সেম হইতে হবে, ইকুয়াল হইতে হবে, হইলেই কেবলমাত্র আমি এটা গুণ করতে পারবো। ধরেন আমি যদি বলি যে 2/3 আর আমি বললাম 5/2, এর মধ্যে হবে না, কারণ ভিতরে ইনার ডাইমেনশন ঠিক নাই, সেম নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন একটা ডাইমেনশন দিই, আপনারা আমাকে বলেন যে এটা পসিবল কি পসিবল না। ধরেন আমি বললাম যে 5/2 আর বললাম 2/4, হবে? পসিবল। আচ্ছা, এখন যেহেতু পসিবল, তাহলে এটা গুণ করার পরে আমার ফাইনাল ডাইমেনশনটা কিরকম হবে সেটা আমি এখান থেকে বের করতে পারি। 5/4 ভেরি গুড। ইনার ডাইমেনশনটা কাটাকুটি হয়ে যাবে, এটা এখানে আসবে আর এটা এখানে আসবে, তখন এটা হবে 5/4, 5টা রো 4টা কলাম। তো গুণ করার ক্ষেত্রে এই যে আমার ইনার ডাইমেনশনের কথা যে বলছি দুটাকে সমান হইতে হবে। কেন সমান হইতে হবে? কারণ ওই রো এর সাথে কলাম যখন গুণ করব তখন রো এবং কলাম এই দুটো সমান হইতে হবে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমার কলাম আর এটা কিন্তু আমার রো। প্রথম ম্যাট্রিক্সের এই 5 হচ্ছে কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের এই 5 কিন্তু রো। তার মানে আমার এই ভিতরের দুটো সমান হওয়া মানে হচ্ছে কলাম এবং রো যদি সমান না হয় আমরা অ্যাকচুয়ালি এটা গুণ করতে পারবো না। ওকে, সো এবার যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি, আমার মনে হয় যে এবার আমরা একটু ম্যাথে গেলে আমাদের জন্য সুবিধাজনক। সো ফার্স্টে আমরা যেটা বললাম যে এটার ভিতরে ইনার ডাইমেনশনটা সেম হইতে হবে, নাইলে হবে না। ফার্স্ট অফ অল সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হয় না। মানে আমরা যেরকম আগে বলতাম নর্মাল গুণের ক্ষেত্রে 3 দুগুণে 6 আর 3 ইন্টু 2 6, দুইটা কিন্তু সেম, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু দুইটা সেম না। তার মানে এ ম্যাট্রিক্সের সাথে বি এর মাল্টিপ্লাই যদি করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট ইকুয়াল টু বি মাল্টিপ্লাইড বাই এ। কেননা আমি যখন ওই ডাইমেনশনের কনসেপ্টে যদি চিন্তা করি এ এবং বি, ধর আমি বললাম 5/2, এটার সাথে আমি মাল্টিপ্লাই করতেছি 2/3, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, খুবই সিম্পল, ভিতরে 2 কিন্তু আছে। আপনি তো এটাকে ঘুরাই দেন, তো এটা এখানে নিয়ে আসেন, এটা এখানে নিয়ে আসেন, 2/3 আর এদিকে হচ্ছে 5/2, এখন কিন্তু আর হচ্ছে না। তার মানে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে a মাল্টিপ্লাইড বাই b ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট ইকুয়াল টু b মাল্টিপ্লিকেশন বাই a। সো এটাকে আমরা বলতে চাই ইজ নট কমিউটেটিভ। ফাইন, এবার আমরা একটু রিয়েল একটা এক্সাম্পলে যাই। এটা হচ্ছে আমাদের ফার্স্টে ম্যাট্রিক্স, একটা ফার্স্ট ম্যাট্রিক্স, এটা সেকেন্ড ম্যাট্রিক্স। আমাকে একটু কেউ বলেন তো যে এই দুটো ডাইমেনশন কত? ফার্স্টেরটা হচ্ছে 2/4, পরেরটা হচ্ছে 4/2। তাহলে এই দুটার মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। গুড। এখান থেকে ডাইমেনশন কত আসবে? 2/3 into 3। এখন আমরা একটা কাজ করি, আমরা আগে ভাগে একটা এরকম বক্স তৈরি করে ফেলি, ঠিক আছে?
আমরা একটা বক্স তৈরি করি। এই বক্স তৈরি করে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2/3 মানে কি, দুইটা রো তিনটা কলাম। তাহলে এখানে একটা রো হবে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এখান থেকে কলাম 1, কলাম 2, কলাম 3। তো এখন আমার এই ঘরটা কি বলেন তো, এই ঘরটা হচ্ছে 1/1 না, মানে 1 রো 1 কলাম। আচ্ছা, তার মানে দেখেন এখান থেকে কিন্তু আমরা কোন জায়গা থেকে কোন কার সাথে ক্যালকুলেশন করব, ওই যে ঘোড়ার মতো শেপে, এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এটা আমি জানি না আপনাদেরকে ছোটবেলায় পড়াচ্ছি কিনা, বাট আমাদের ম্যাথ স্যার আর কি খুব সহজ জিনিসটা বুঝেছে যে অনেক সময় আমরা কনফিউজ যে কার সাথে কার করব। আমরা এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ঘর তৈরি করে এখান থেকে আমরা পজিশন অনুযায়ী বলতে পারি। তাহলে দেখেন এখানে কি হলো, 1 রো 1 কলাম, তার মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম হয়ে গেছে। তাহলে এখন দেখেন এটাও 4টা এটাও 4টা, ইনার ডাইমেনশন কিন্তু মিলছে। তাহলে 2 × 1 4 × 4 3 × 3 1 × 4 দেখেন আমার এই ঘরের মধ্যে বসছে। এরপরে কি আসছে, এটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে ফার্স্ট রো সাথে এবার সেকেন্ড কলামটা আমরা গুণ করব। দ্যাট মিন্স 2 5 4 2 3 2 1 2, দেখেন 2 5 4 2 3 2 1 2 মিলে গেছে। এটা কি ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে ফার্স্ট রো এখনো আছে, থার্ড কলাম হচ্ছে 2 7 3 2 সাথে গুণ করব। দেখেন 2 7 3 2 সাথে গুণ করছি, তো কত সহজে আমরা বসাই ফেলছি। সেকেন্ডটা কি, এবার সেকেন্ড ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রোর সাথে এবার সিরিয়ালি 1 2 3, এখানে একটা এখানে একটা এখানে একটা বসছে। বসার পর এই গুণগুলোকে আমরা ভিতরে যোগ করে দিব, যোগ করলে আমার ফাইনাল যে আউটকামটা সেটা বেরিয়েছে। এখন আমি বলতেছি না যে আপনারা হাতে কলমে প্র্যাকটিস করেন, আপনাকে জাস্ট একদম মানে একদম র আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা আপনাকে দেখাইছি। আমাদের কিন্তু এটা করতে হবে না, আমরা পাইথনে এক লাইনে কোড দিয়ে আনসার বের করে ফেলতে পারবো, এক্সেলেও জাস্ট 1-2টা জায়গা ক্লিক করলে আমরা আনসার বের করতে পারবো। জাস্ট আপনাকে বুঝাইলাম যে হ্যাঁ আমরা ওই জায়গা থেকে কিন্তু আসতেছি। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবার আমরা কিছু অপারেশনে যাই, তার আগে আমি আবার একটু জিজ্ঞেস করে নিই, যদি এখন পর্যন্ত যা যা বললাম তাতে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে এখানে যে লিনিয়ার অলজেব্রা আর স্ট্যাটিস্টিক্স যেগুলো শেখানো হবে ওগুলো কি আমাদের ধরেন ভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার এরপর সেমিস্টার যেটা আছে ওটাতে হচ্ছে লিনিয়ার অলজেব্রা আর স্ট্যাটিস্টিক্স এর কোর্স আছে, মানে এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে আর কি সেমিস্টারটা, তো ওখানে কতটুকু কভার হবে ওটা? আপনি কোন ভার্সিটিতে আছেন ভাইয়া? আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং। আমি আপনাদের ওইখানকার সিলেবাস তো দেখি নাই, আমি বলতে পারবো না। ও আচ্ছা, মানে আপনি কোশ্চেনটা করছেন ঠিক আছে, বাট আপনি কোশ্চেনটা করার আগে আপনার ইনফরমেশনটা আমাকে দিলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। আমার এটা তো বেসিক, অনেকটাই কভার করবে, হ্যাঁ অনেকটাই কভার। তবে ইন জেনারেল কেসে এই যে একটু আগে ভাইয়া যেটা বলছেন, ইন জেনারেল কেসে আমি যা যা শেখাবো সেটা অনেকটা এখানের মধ্যে কভার করবে। আচ্ছা বুঝতে পারছি। ওকে, সো আমরা এবার হচ্ছে ম্যাট্রিক্সের অপারেশনস আছে। তো অপারেশন আচ্ছা, ম্যাট্রিক্সে কি ডিভিশন হয় না? ডিভিশন হ্যাঁ, হয়। হয়, বাট প্রয়োজন নাই আপাতত এখন এই জায়গার মধ্যে। ও দেখালে তো অনেক কিছু দেখানো যায়, আমি যা শুধুমাত্র যেগুলা একদম না হইলেই নয়, না বললেই নয়, না বুঝাইলেই নয়, একদম আমি টু দ্য পয়েন্টে আমি বলতেছি প্রিসাইজলি। হ্যাঁ ম্যাট্রিক্সের ওইটা আপনার ডিভিশনও আছে, ওটা অন্য হিসাব, ওইভাবে আর কি ওটা মানে ওটা ক্যালকুলেশন হাতে কলমে করতে কোনো সময় লাগে। আচ্ছা কই যেন ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ম্যাট্রিক্স অপারেশনে ট্রান্সপোজ। ফার্স্ট অফ অল উই হ্যাভ ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি কেউ জন বলতে পারবেন? আপনার আই থিঙ্ক আপনারা মানে ট্রান্সপোজ মানে হচ্ছে আপনার সারিকে কলাম বানিয়ে ফেলবো, সারিকে কলাম বানিয়ে ফেলবো। রাইট, সারিকে কলাম, প্রত্যেকটা রোকে ফেলবো। সারিকে কলাম বানাবো আর পাঞ্জাবিকে শাড়ি বানাবো, তাই কি? ও আচ্ছা, শাড়ি মানে আচ্ছা ও আচ্ছা দন্তাস্ব আকার রশি, রো কলাম, ও আচ্ছা রোকে আমি কলাম তো বানিয়ে তালিবাস্য দিয়ে শাড়ি মনে করতেছিলাম। আচ্ছা আচ্ছা না, কলেজ লেভেলে পড়ছিলাম রো বাবু, ওই জন্য বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো আমরা রোকে কলাম, কলামকে রো করতেছি, ফাইন। এখানেও কিন্তু বিষয়টা একই জিনিস, জাস্ট আমরা আমাদের এলিমেন্টগুলোর পজিশনকে সুইচ করতেছি। সো যখন আমরা সুইচ করতেছি তখন এটাকে আমরা ইন্ডিকেট করি হচ্ছে এটার উপরে একটা ছোট্ট করে ওই লেটার বসে টি। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয় 3/5, তাহলে এ ট্রান্সপোজ মানে এ টু দি পাওয়ার টি হচ্ছে 5/3 ম্যাট্রিক্স। সো ধরেন আমি এখানে বললাম এ হচ্ছে এটা একটা 3/2 ম্যাট্রিক্স, যদি ট্রান্সপোজ করি তাহলে এটা আমার 2/3 ম্যাট্রিক্সে পরিণত হবে। সো এখানে দেখেন আমার ফার্স্ট কলাম যেটা আছে -1 7 2, এটা আমার ফার্স্ট রোতে চলে আসছে।
সেকেন্ড যে কলামটা আছে সেটা আমার এখানে সেকেন্ড রোতে চলে আসছে, জাস্ট রোটা কলাম, কলামটা রোতে চলে আসছে। এইগুলো আমার কেন দরকার হয়? এগুলো যখন আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম তৈরি করি বা যখন আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করি, তখন এই ধরনের আমার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অথবা বিভিন্ন ইনভার্স এরকম অনেক ধরনের কাজ প্রয়োজন মতো আসে, করতে হয়। হ্যাঁ বলেন, কারো একটা সাউন্ড শুনছিলাম। এখানে তো অনেকে অনেক কিছু লিখছেন, আমি তো দেখি না এখানে কি কি লিখছেন। আচ্ছা দাঁড়ান তো, আমি একটু ওই যে ভাইয়া কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম যে ও আইআইএস এর আচ্ছা আচ্ছা যে আচ্ছা, Okay. পড়ানোর সময় খেয়াল করি না যে এখানে একটা কোশ্চেন চলে আসছে, ওই একটা ফ্লোতে চলে আসলে তখন খেয়াল থাকে না। তো এই যে আমরা একটা ট্রান্সপোজ, এটা হচ্ছে বেসিক একটা অপারেশন আমরা দেখলাম। এবার আমরা আসি ম্যাট্রিক্সের অপারেশনে ইনভার্স। ইনভার্স অপারেশনটা কি? আমরা নর্মালি যে কোনো একটা সংখ্যাকে যদি ইনভার্স করি তাহলে আমরা কি বলি, ধরেন আমি 5 নিলাম, 5 এর ইনভার্স করলে আমরা বলি 5 টু দি পাওয়ার -1, বা এটাকে আমরা এইভাবে লিখি 1/5। এটা হচ্ছে নর্মাল ইনভার্সের সিস্টেম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্সটা হচ্ছে এরকম যে আমরা এটা বেশ কিছু ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, হাতে কলমে কাজ করতে হয়, এবং এই ম্যাট্রিক্সগুলো যখন ইনভার্স করতে হয় এটা কিছু কন্ডিশন আমাদের ফুলফিল করতে হয়। নাম্বার 1 হচ্ছে ইট মাস্ট বি স্কোয়ার, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তার মানে 2/2, 3/3, 4/4 এরকম ম্যাট্রিক্স হতে হবে, রো কলাম সমান সংখ্যক হতে হবে। ক্যানট হ্যাভ এ রো অ্যান্ড কলাম অফ অল জিরো, কোন একটা নির্দিষ্ট কলাম অথবা রো সবগুলো জিরো হওয়া যাবে না। এই দুটো কন্ডিশন আমাদেরকে মানতে হবে, না হলে ইনভার্স ম্যাট্রিক্স করা যাবে না। তো এখানে 2/2টা দেওয়া আছে, 3/3, 4/4 এটা অনেক লম্বা, মানে হাতে কলমে করতে গেলে 4-5 পেজ 6 পেজ হয়ে যায়। আমি জাস্ট 2/2টা দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি। তো আমি এ হচ্ছে ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, এটার ভিতরে 4টা এলিমেন্ট আছে, এ বি সি ডি, দ্যাটস ফাইন। নাও উই আর গোয়িং টু ইনভার্স ইট। সো আমরা এ ইনভার্স নিলাম, এরপরে যেটা হয় এই জায়গায় আপনার এ এবং ডি এই দুইটার পজিশনটা ইন্টারচেঞ্জ হয়, এটা ডিতে যায়, ডিটা এতে আসে, দেখেন ডিটা উপরে চলে আসছে, এটা এখানে চলে আসছে। বি এন্ড সি আগের মতোই থাকে, বাট তার আগে একটা মাইনাস যোগ হয়, বি সি আগের পজিশন আছে, জাস্ট আগে একটা মাইনাস যোগ হয়। এবং নিচের যে অংশটুকু আছে হুইচ ইজ আওয়ার ডেনোমিনেটর, উপরে এগুলো হচ্ছে নিউমিনেটরে এতক্ষণ বললাম, ডেনোমিনেটরে যে কাজটা হয় উই হ্যাভ লাইক এ ডি মাইনাস বিসি, AD minus BC, and this term is applicable to all the denominators. So এখানে আমরা করতেছি, এখানে করতেছি, এখানে করতেছি, এখানে করতেছি, সব একই রকম। এবার আমি যেটা A B C D ভ্যালু যাই বসাই না কেন, যে কোনো 4টা লেটার নাম্বার এখানে যদি বসাই, এই ফরম্যাটে আমরা আলটিমেটলি একটা ইনভার্স ম্যাট্রিক্স পাবো। সো দেখেন আমি এখানের মধ্যে একটা এক্সাম্পল নিয়ে বললাম 1 2 3 4, ফাইন। এখন কি হবে, 1 এবং 4 ইন্টারচেঞ্জ হবে, দেখেন 1 এবং 4 ইন্টারচেঞ্জ হয়েছে, 2 এবং 3 আগের জায়গাতেই আছে, বাট আগে একটা মাইনাস অ্যাড হয়েছে। 1 এবং 4 আগে গুণ হচ্ছে, মাইনাস 2 and 3 গুণ হচ্ছে, 1 and 4 গুণ হচ্ছে, মাইনাস 2 and 3 গুণ হচ্ছে, এবং এটা সব জায়গাতে সেম, এবং আলটিমেটলি একটা ভ্যালু এখানে আসবে, এবং এই ভ্যালুটাই হচ্ছে আমার অরিজিনাল যে 1 2 3 4 যেটা ছিল এইটার ইনভার্স। তো এটা 3/3 আছে, বাট এটা অনেক বিশাল, অনেক বড়, 4/4 এগুলো অনেক অনেক হিউজ, 5-6 পেজ সলিউশন করতে হয় আর কি। অনলাইনে আপনারা আসেন, ব্লগে আছে, আপনারা দেখে নিতে পারবেন যদি আপনি ইচ্ছা হয় আর কি, আপাতত দেখার দরকার নেই। আমরা এই জিনিসগুলা এখন একটু আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি, বিকজ জাস্ট একটু কনসেপ্টটা ধরা দেওয়ার জন্য। তারপর আমরা আস্তে আস্তে যখন লিনিয়ার অ্যালজেব্রার পোর্শন থেকে স্ট্যাটিস্টিক্সে যাব, তখন দেখবেন যে ওই স্ট্যাটিস্টিক্সের ওই জায়গাতে এই লিনিয়ার অ্যালজেব্রার বা এই ম্যাট্রিক্স ভেক্টরগুলো কাজে লাগবে। তো এখন থেকে এই সম্পর্কে একটু নলেজ না রাখলে পরবর্তী আমার পরের ক্লাসগুলো ধরতে একটু প্রবলেম হবে। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? একটু আগে আমরা ইনভার্স করলাম, তো এখন একটা অরিজিনাল ম্যাট্রিক্স এবং তারই ইনভার্স ম্যাট্রিক্স, এই দুইটা আমরা পাইছি। এই দুইটাকে যদি আবার আপনি মাল্টিপ্লিকেশন করেন, এ মাল্টিপ্লাইড বাই এ ইনভার্স, তাহলে গুণ করার পরে যেটা হয় সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি, এর ডায়াগোনালগুলো সবসময় 1 হবে, বাকিগুলো 0 হবে। ডায়াগোনাল মানে হচ্ছে লেফট সাইড থেকে শুরু করে, লেফট কর্নার থেকে শুরু করে, আপার কর্নার থেকে শুরু করে ডান দিকে রাইট সাইডের ডাউনওয়ার্ড রাইট কর্নার পর্যন্ত যাবে। এবং যেহেতু এটা একটা স্কোয়ার শেপে থাকবে, সো আপনি এটা 2/2 মানে 3/3 4/4 এর ক্ষেত্রে শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হবে।
এবং এটাকে আমরা আইডেন্টিটি যেহেতু আই দ্বারা প্রকাশ করি, I2 মানে 2x2 ম্যাট্রিক্স, I3 মানে 3x3 ম্যাট্রিক্স, এইভাবে এটা মানে এক্সপ্রেস করা হয় ইকুয়েশনের মধ্যে। সো এই যে দেখেন এটা হচ্ছে I2, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, I3 এখানে কর্নারগুলো 1। এইভাবে যদি IN সংখ্যক হয় তাহলে n সংখ্যক n এখানের মধ্যে আসবে। তো আমরা এই ম্যাট্রিক্স অপারেশনটাও বুঝলাম। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনটা আমি এখানে ডিটেলসে দেখাবো না, জাস্ট এটা ম্যাট্রিক্সের পার্সপেক্টিভে কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে একটু বুঝাবো। তবে এই পরের স্লাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু কোশ্চেন করতে চাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম তাতে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। বুঝছেন? আচ্ছা ভাই, আমরা যে অপারেশন গুলো করলাম মানে কোডিং এর ক্ষেত্রে কি আমরা যে নেম গুলো ইউজ করলাম এই একই নেমেই আমাদের কোড গুলো থাকবে? মানে মানে মাল্টিপল করতে বললে কি আমার মানে কোডিং এ মাল্টিপলই হবে, বা ট্রান্সপোজ করতে গেলে কি ট্রান্সপোজই হবে, এরকম বিষয়টা? এটা আসলে ডিপেন্ড করে আপনার যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন তার উপরে। এখন কোনোটায় হয়তো আপনার ধরেন TRNS এটুক লিখলো, এটা দিয়ে হচ্ছে ফাংশনের নাম ট্রান্সপোজ বোঝায়, আবার কোনোটা হয়তো ট্রান্সপোজ পুরোটাই হয়তো লিখলো। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন তার উপরে। তবে পাইথনে যে জিনিসটা হয়, আমরা যখন পাইথন ইউজ করব তখন দেখব যে বেশিরভাগই হচ্ছে আমরা জেনারেল সেন্সে যেই ধরনের শব্দগুলো ইউজ করে থাকি ওইখানে ফাংশনগুলোর নাম সেম শব্দতেই দেওয়া। এই জন্য পাইথনে ফাংশনগুলো ধরা ইজি, আপনি সহজে বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন কাজটা করা হয়েছে। আচ্ছা, আর একটা I1 I2 I3 যে হয়েছে, এখানে তো ডায়াগোনালে 1 আছে, বাকিগুলো 0। জি বাকিগুলো অন্য কোনো ডিজিট হইলে কি ডায়াগোনাল না, আইডেন্টি ম্যাট্রিক্সে ওই জিরো ছাড়া কিছু হবেই না, ঠিক, ওকে, হবেই না। আচ্ছা, তো ওকে, আমরা এবার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন জাস্ট ম্যাট্রিক্সের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জেনারিক মডেল স্টেটমেন্ট, একটা নর্মাল ইকুয়েশন কিরকম হয় সেটা আমরা দেখব। তো আমি প্রথমে কিন্তু শুরুর দিকে একটা কথা বলছিলাম, এবং এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখে আসছি টিল নাও আমরা এইটুকু পর্যন্ত এস্টাবলিশ করতে পারি, আপনারা হয়তো আমার সাথে এগ্রি করবেন এই জায়গাতে, যে আমরা ডেটা সায়েন্সে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সে যেই জিনিসগুলো শিখতেছি বা শেখা উচিত এগুলোর অনেক কিছু আমরা ছোটবেলা শিখে আসছি। আমরা আপনার সাথে আমার সাথে এগ্রি করলে আমাকে বলেন, জাস্ট বলেন যে ইয়েস, হ্যাঁ আমরা শিখে আসছি। অলরাইট। জি ভাইয়া, আমরা শিখে আসছি এগুলা। রাইট, এখন কথা হচ্ছে কি যে আপনারা ছোটবেলায় একটা ইকুয়েশন দেখছিলেন, আমি একটু এখানে লিখে রাখি, সেটা হচ্ছে আমাকে একটু বলবেন যে ইকুয়েশনটা কিসের, বলুন তো ইকুয়েশনটা কি? সমীকরণ, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের সমীকরণ, Straight line. সরলরেখার সমীকরণ, ভেরি গুড। আচ্ছা y অক্ষকে ছেদ করে যায়, আচ্ছা, মানে c পরিমাণ। সি পরিমাণ ছেদ করে, রাইট, গুড। এক্স কে কতটুকু সেটা কাট করতেছে বা ছেদ করতেছে সেটা। এমটা কি ছিল? ঢাল বা স্লোপ। ঢাল ছিল বা স্লোপ, রাইট। এটাকে আমরা কিভাবে ইকুয়েশন লিখতাম মনে আছে? y2 y1 ডিভাইড বাই x2 x1। ভেরি গুড। আচ্ছা, এক্সটা কি এখানের মধ্যে? এক্স এক্সিস বরাবর যে ভ্যালুগুলো সেগুলো। জি। তো এখন আমাদের লাইনের ইকুয়েশনটা কিরকম ছিল, যে এটা হচ্ছে আমাদের যদি এটা লাইন ধরি, এটা হচ্ছে y = mx + c, আর এই m ছিল এই পর্যন্ত যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটা মনে আছে? জি স্যার। আচ্ছা, জি। এখানে একটা m = 10 এখানে হ্যাঁ রাইট, গুড, m = tan থিটা, এটাও ছিল আমার, এটা আমরা লিখতাম যে ট্রিগোনোমেট্রিক্যাল আমরা এইভাবে লিখতাম। সো এটা যদি আমার একটা পরিচয় হতো ধরেন P1, এটা যদি হতো P2, তখন আমরা এটাকে x1 x2 আর এটাকে y1 y2 ধরার পরে তখন আমরা এই ফর্মুলা ইউজ করে m বের করতাম, মনে আছে আমাদের? জি ভাইয়া। আর এই যে 0 0 যেটা আছে আমাদের অরিজিন, এখান থেকে উপরে এই y অ্যাক্সিস বরাবর যেই জায়গাতে কাট করতে সেটা হচ্ছে আমাদের c পরিমাণ ডিসটেন্স, মনে আছে আপনাদের? জি ভাইয়া। ওকে, তাহলে তো আমার জন্য সহজ হয়ে গেল, আপনাদের কষ্ট করে বুঝাইতে হবে না আর। এবার আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এটা আপনাদের জন্য একটা মোটিভেটিং একটা ব্যাপার হইতে পারে, এটা অনেকেই মোটিভেটেড হয়। সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে মেশিন লার্নিং এর, ডিপ লার্নিং এর যতগুলো মডেল আমরা দেখি, আমি যদি এটাকে 100% যদি আমি কল্পনা করি, তাহলে তার মোটামুটি 70% এবং 30% দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি।
70% হচ্ছে রিগ্রেশন, 30% হচ্ছে ক্লাসিফিকেশন, এবং এর মাঝখানে আবার কিছু পোর্শন আছে যেটা আবার ক্লাস্টারিং এর কিছু আছে আর কি, মানে যেমন ইমেজ প্রসেসিং, ইমেজ সেগমেন্টেশন বা কাস্টমার সেগমেন্টেশন বা ফ্রড ডিটেকশন, এগুলো আমরা কিছু এমএল মডেল বা এআই এর কিছু তোমার টুল দেখি। আচ্ছা, এই যে আমরা 70% রিগ্রেশনের কথা বললাম, এই 70% রিগ্রেশনের মানে যতগুলো এটার আন্ডারে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমের মধ্যে অলমোস্ট প্রায় মানে 80% মতন ইকুয়েশন শুধুমাত্র y = mx + c এর উপর দাঁড়ায় আছে। এই একটা ইকুয়েশনের উপরে বলতে গেলে পুরো ডেটা সায়েন্সে যতগুলো আমরা রিগ্রেশন দেখি তার মোটামুটি 70% দাঁড়ায় আছে এই একটা ইকুয়েশনের উপরে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক বেস লেভেল ইকুয়েশন। কেউ যদি y = mx + c টা যদি একটু ভালোভাবে আত্মস্থ করতে পারে, তার রিগ্রেশনের ম্যাক্সিমাম অ্যালগোরিদম বোঝা হয়ে যাবে, মানে সে খুব সহজেই ধরতে পারবে। তো চেষ্টা করবেন যে এই মানে আপনার যেখানেই যান না কেন বা যেখানে আপনারা কোর্স করেন বা যাই হোক নিজেরাও যখন আপনারা দেখবেন যে যেখানেই যেই করাক না কেন সবাই কিন্তু বারবার একটা কথা মানে বেশিরভাগ সময় রিগ্রেশন এই শব্দটা বারবার উচ্চারণ করে। রিগ্রেশনের মূল কনসেপ্টটা y = mx + c থেকে আসছে। তো যে এটা ভালো করে বুঝতে পারবে তার জন্য ডেটা সায়েন্স ম্যাথ শেখাটা বা বোঝাটা অনেক 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 ইজি হয়ে যাবে। তা আমি এই ইজি কাজটাই আপনাদের এই কোর্সের মধ্যে বোঝানোর চেষ্টা করব। আর এই টপিকটা ভাইয়া বর্তমান ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ যে বইটা আছে ওই বইটার মধ্যে ইন ডিটেইলস চ্যাপ্টার 11 এ ইন ডিটেইলস বলা আছে, শুধুমাত্র এই ইকুয়েশনটা নিয়ে রাইট, আলোচনা করা হয়েছে। এটা আমাকে একটু লিখে দিন তো, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করে দিন তো, তাহলে আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে বা কারণ আমি তো অনেকদিন ধরে বইটই ঘাটি না, স্পেসিফিকলি যেভাবে চ্যাপ্টারের কথা বলছেন আমি বলবো যে বাকিদেরকে এটা একটু শেখার জন্য। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা এখন হচ্ছে এটা জেনারেল মডেল স্টেটমেন্ট দেখি। একটু আগে আমি বললাম না y = mx + c, দেখেন তো আমাদের যেই মানে লিনিয়ার রিগ্রেশনের যে জেনারেল স্টেটমেন্ট, এটা অনেকটাই কিন্তু y = mx + c সাথে ম্যাচ করে। এটা হচ্ছে আমাদের সেই y, এই বেটা 1 বেটা নট বেটা 1 বেটা 2 এটা হচ্ছে আমাদের সেই ঢাল m, আর x1 x2 হচ্ছে আমাদের প্রত্যেকটা আলাদা কি x এর ভ্যালু। দিজ আর আওয়ার ভেরিয়েবলস, বা আমাদের যেই এক্সেলে আমরা কলামগুলো দেখি না, বিভিন্ন কলাম বা বিভিন্ন ফিচার, মেশিন লার্নিং এর ভাষায় বা ডেটা সায়েন্সের ভাষায় আমরা এটাকে বলি ফিচার, স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমরা এটাকে বলি কি কলাম, ঠিক আছে, কলাম ফিচার এগুলো বলে থাকি। সো এগুলো হচ্ছে সেই এক্স এর ভ্যালু। আর আর এই যে বেটা নট আছে না, এই বেটা নট হচ্ছে আমাদের ওই সি y = mx + c এর যে সি না সেটা। আর এখানে একটা এক্সট্রা টার্ম অ্যাড হয়েছে যেটা আমরা অরিজিনাল ইকুয়েশনের মধ্যে দেখি নাই, এটা হচ্ছে এপসাইলন। এপসাইলন হচ্ছে আমাদের এরর টার্ম। এই একটা ছোট্ট এরর এখানে থাকবেই, অলওয়েজ থাকবে, কারণ যখনই আমরা কোনো একটা রিগ্রেশন করি অথবা কোনো কিছু প্রেডিকশন করি বা কোনো কিছু এস্টিমেট করি, এক্স্যাক্টলি কিন্তু মিলে না, একটু মেইন ভ্যালু থেকে একটু এদিক সেদিক আশেপাশে ঘোরাঘুরি করে, একটু এরর আসে, এটা অলওয়েজ থাকবেই। আপনি কখনোই এরর ফ্রি হইতে পারবেন না, কোনো মডেলই আপনার এরর ফ্রি হয় না। এররটাকে আমরা কমাই, আমরা বলি না যে মেশিন লার্নিং ডেভেলপার বা ধরুন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তার কাজ কি একটা মেশিন লার্নিং বানায় দিয়ে দেওয়া, এই নেন ভাই আমি বানায় ফেলছি, না। একটা মেশিন লার্নিং মডেলকে বারবার হচ্ছে ডেটা দিয়ে তাকে ট্রেন করতে হয়, এররটাকে রিডিউস করতে হয় এবং ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয় যে আমার মডেলটা কতটুকু ভালো কাজ করতেছে। লাইভ ডেটা ফিড দিয়ে যখন আমি ডেপ্লয় করতেছি এমএল অপসের যে কাজগুলো আছে, তো এমএল অপসে যখন আমরা একটা মেশিন লার্নিংকে ডেপ্লয় করি তখন লাইভ ফিডগুলো যখন আমার মডেলের মধ্যে যায় তখন এখান থেকে আমার কতটুকু এরর এস্টিমেট হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ। সো আমাদের যে 15 তারিখ থেকে শুরু হচ্ছে এআই এর মেশিন লার্নিং যে কোর্সটা, ওটা যে নিচ্ছে জাফরিল আলম, ও হচ্ছে রকমারির মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো ও হচ্ছে ওই মেশিন লার্নিং এর শুরু থেকে একদম ডিপ লার্নিং পর্যন্ত, প্লাস এআই মডেল, এই এলএলএম মডেল, তারপর আরএজি, হ্যাঁ, রিট্রাইভাল অগমেন্টেড মডেল যেটা আরএজি গ্রাফ মডেল, তারপরে আপনার হচ্ছে চ্যাটবট, হ্যাঁ, তারপর এআই অ্যাসিস্ট্যান্ট কীভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে ও ডিটেলস হচ্ছে ওই কোর্সের মধ্যে দেখাবে, যেটা আমাদের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখন আপনি দেখেন যে আমি এখন এটাকে যদি একটু ব্রেকডাউন করি, আমাদের এই ওয়াইটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আপনাদেরকে আমি একটু বলে দিই, আপনারা হয়তো জানেন। তো আমাদের যেই ভেরিয়েবল থাকে এটা হয় দুই ধরনের,
একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মানে এটা হচ্ছে ভেরিয়েবলের টাইপ বলতেছি না, মানে ভেরিয়েবলটাকে যখন আমরা মডেলে ডিপ্লয় করি, মডেল যখন তৈরি করি স্ট্যাটিস্টিক্যাল মডেল, তখন আমাদের এটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা যখন ইকুয়াল টু ওই যে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি কথা যখন বলতেছিলাম, হ্যাঁ, এটার পাশাপাশি আরেকটা ফর্মুলা আপনাদেরকে বলি, আপনারা মনে করতে পারবেন, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, মনে আছে? এভাবে জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। এখন ধরেন আমি যদি বলি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফর এক্সাম্পল 4x স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 6, এবং আমরা ওই যে হায়ার ম্যাথে মনে আছে ফাংশনের ডোমেইন আমরা ইয়া করছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, ওখানের মধ্যে এক্স ছিল এবং ওয়াই ছিল, এবং আমরা করতাম কি যে এটাকে আমরা লিখতাম ওই যে x এর ভ্যালু y এর ভ্যালু, সেকেন্ড ব্রেকেট এক্স রিয়েল নাম্বার কমা এক্স সাচ দ্যাট অমুক ইকুয়েশন কমা এক্স এর ভ্যালু অমুকের থেকে তমুকের মধ্যে, তারপর সেকেন্ড ব্রেকেট, আমরা ফাংশন অফ এক্স কে এক্সপ্লেন করতাম না এভাবে? জি ভাই। হ্যাঁ, জি ভাইয়া। দেখেন ডেটা সায়েন্স কিন্তু এগুলো থেকেই আসছে, এগুলো এমন কোনো আহামরি নতুন জিনিস না, সব কিছু আমরা পড়ে আসছি, শুধুমাত্র আমরা এগুলোকে রিভাইজ করতেছি। এখন এখন এই যে আমরা ওয়াইটাকে বের করতেছি, এখানে কিন্তু এই এক্স হচ্ছে মূল ইকুয়েশন, আমরা এক্স এর ভ্যালু এই ইকুয়েশনের মধ্যে বসানোর পর তারপর ওয়াই পাচ্ছি, ওয়াই কিন্তু নিজে নিজে তৈরি হচ্ছে না, এক্স এর ভ্যালু নিজে নিজে তৈরি হচ্ছে, এক্স এর ভ্যালু আমার অলরেডি আমি এখানের মধ্যে বসাচ্ছি 1 2 3 4 ডট 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 ধরেন 10 পর্যন্ত বসাইলাম, এই 10টা ভ্যালু এই ইকুয়েশনের মধ্যে যখন আমি ডিপ্লয় করব, এটা একটা মডেল, এটা একটা সিম্পল ফাংশন, এই ফাংশনটাই কিন্তু আমরা আলটিমেটলি স্ট্যাটিস্টিক্যাল মডেল বলতেছি, এই স্ট্যাটিস্টিক্যাল মডেলটাকে আলটিমেটলি আমরা কোডিং করে এটাকে মেশিন লার্নিং মডেল বলতেছি। মজা বুঝতেছেন? মজাটা হচ্ছে এই জায়গাতেই, আমরা যেই ফাংশন অফ এক্স যেটা আমরা ছোটবেলায় করছি, ওটাকে আমরা এখন বড় ভার্সনে স্ট্যাটিস্টিক্যাল মডেল বলতেছি, এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলোকে যখন আমরা কোডে ট্রান্সফার করতেছি, দেন আমরা এটাকে মেশিন লার্নিং মডেল বলতেছি। তাহলে মেশিন লার্নিং মডেল তো কিছুই না, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ঘুরে ফিরে যদি আমার যদি ভুল না হয় তাহলে তো জিনিসটা একই। এখানে হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার, মজাটা হচ্ছে এই জায়গাতে যে আমরা তো সবই জানি, কিন্তু আমরা এটাকে একটু গুছিয়ে একটু সাজিয়ে জিনিসটাকে যে বুঝবো বা শিখবো, এটাই আমাদের আসলে ওই খটকা লাগে, বা আমাদের একটা কনফিউশন লাগে যে কোত্থেকে শিখবো, কি শিখবো, লিনিয়ার অ্যালজেব্রাতে কি এমন শেখার আছে, ডেটা সায়েন্সে লিনিয়ার অ্যালজেব্রা কেন লাগবে, এই দেখেন এখন লাগবে। আমি যদি এই জিনিসগুলো এখন না বুঝিয়ে এখন থেকেই, তাহলে আমি মেশিন লার্নিং মডেল কেমনে বুঝবো, আমি একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল কিভাবে তৈরি করবো যদি আমি এখন থেকে এই বিষয়টা না বুঝি, আমি কোডই বা কিভাবে করব, আমাকে কোড লিখতে গেলে কোডের ফাংশন তো আগে তৈরি করতে হবে, কোডটাকে সেট করতে হবে, আমি যদি এটাই না বুঝি শুধু পাইথন ল্যাঙ্গুয়েজ শিখলে হবে? জীবনও তো হবে না। তো এখন কি দাঁড়াচ্ছে যে আমি যখন এক্স এর ভ্যালু এটা আমার ইন্ডিপেন্ডেন্ট, সে নিজে নিজে আমার আগে থেকে দেওয়া আছে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে যখন আমি পাস করতেছি প্রত্যেকবার এক্স এর এগেইনস্টে ওয়াই এর নতুন নতুন ভ্যালু তৈরি হচ্ছে, তাহলে ওয়াই কি এখানের মধ্যে ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এইটাই হচ্ছে আমরা এতক্ষণ ধরে বলতেছি যে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ এক্স এর সাথে গুণ আকারে কি আছে, আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে গুণ আকারে যেটা থাকে সহগ, তো এইগুলো হচ্ছে সহগ, বেটা 1 বেটা 2 বেটা 3, দিজ আর স্লপ, সহগ, মানে দিজ আর কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট। তো এইটাকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, যেহেতু রিগ্রেশন অ্যানালাইসিস করতেছি সেই জন্য নাম হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট। আর একটা পার্ট থাকে সেটা হচ্ছে এরর টার্ম, এরর তো থাকবেই, কারণ আপনি যেটা এস্টিমেট করতেছেন সেটা যদি একদম এক্স্যাক্টলি মিলে যায় তাহলে তো হলো না, একটু তো এদিক সেদিক থাকবেই। যেমন ধরেন আপনি বাসা থেকে আপনি যখন বেরোচ্ছেন বাসা থেকে আপনাকে বললো যে এই আসার সময় কিন্তু ওই আধা কেজি টমেটো নিয়ে আসিস তো, আপনার মা বললেন, আর আপনি জানেন যে কয়দিন আগে আপনি টমেটো কিনছেন 3-4 দিন আগে, তখন টমেটো কেজি ছিল 60 টাকা, আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে 60 টাকা তো 60-70 টাকার মতোই হবে। এখন বাজারে গেলেন, আপনি কিন্তু মনে মনে এস্টিমেট করছেন যে এই 3-4 দিনে বাজার কম বেশি হইতে পারে 60 থেকে 70 টাকার মধ্যে, আপনি গিয়ে দেখলেন যে বললো 75 টাকা, তার মানে কি আপনার এস্টিমেট থেকে একটু এদিক সেদিক কিন্তু সরতেছে। তো যখনই আমরা কোনো কিছু প্রেডিক্ট করি, মেশিন লার্নিং মডেলে আমাদের মূল কাজটা কি, একটা প্রেডিকশন করা, আর প্রেডিকশন তো অ্যাকুরেট হবে না, একটু এদিক সেদিক তো মুভ করবে ভ্যালু, ওই ভ্যালুটা আমরা কি করি মেজার করি, ওটাও কিন্তু মেজার করার একটা অংশ, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এটাকে আলাদা একটা ভাগে ভাগ করে ফেলছি, যেটা হচ্ছে আমাদের এরর টার্ম, এটাকে আমরা ওই গ্রিক লেটারে বলি এপসাইলন। আপনারা যেটা ম্যাথের স্টুডেন্ট বা আমরা ছোটবেলায় ওই এইচএসসিতে কোন একটা টার্ম এরকম দেখছিলাম। আচ্ছা,
তাহলে এখন আমাকে বলেন যে এই যে আমরা y ইকুয়াল টু mx প্লাস সিটাকে একটু ব্রড ভার্সনে নিয়ে আসলাম, এই ব্রড ভার্সনটা কি কঠিন মনে হচ্ছে আপনার কাছে? এখানে তো এখানে যে এম বিটা 1 বিটা 2 এগুলো তো এম, আর আপনি লিখলেন রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তাহলে ওটা তো ছিল স্লোপ ঢাল ওটা তো গ্রেডিয়েন্ট। হ্যাঁ এম ছিল এম এর ভ্যালু, তাহলে M1 M2 M3 হইতো না, বিটা 1 বিটা 2। এটা স্যার ভাইয়া ওইভাবে লিখছে আর কি। না না, এটা তো আমি লিখি নাই, ওনার কোশ্চেনটা ভ্যালিড, আমি ওনার কোশ্চেন আনসার দিচ্ছি। আপনি যেভাবে বলতেছেন যে ওটা তো এম লিখছিলাম, ওটা তো স্লপ ছিল, এটা কেন এটা হইলো? হ্যাঁ। আপনি যেটা বলতেছেন আপনি ম্যাথের পার্সপেক্টিভ বলতেছেন, আমি স্ট্যাটিস্টিক্সের পার্সপেক্টিভ বলতেছি। ও আচ্ছা স্যার, জিনিস কিন্তু সেম, জিনিস কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা মানে একটা হচ্ছে যে আপনার মা আপনাকে বা আপনার বাসার বোন হচ্ছে আপনাকে নুডলস বানায় দিছে, আর এটা হচ্ছে আপনি নিজে নুডলস বানাইছেন। নুডলস তো একই, কিন্তু স্বাদের ডিফারেন্স। ঠিক আছে, তা alright. বাকিরা আমাকে একটু বলেন, আমি পরের ইয়েতে যাওয়ার আগে আমাকে বলেন যে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা এতক্ষণ তো যা বললাম। আচ্ছা ভাইয়া, হুম। এখানে ডেটার সাথে যেই ভেরিয়েবল গুলো, ওগুলো তো ডিফারেন্ট ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমাদের ডিফারেন্ট ভেরিয়েবলে তো আমরা ডিফারেন্ট ডাটা ইনপুট দিব। রাইট। তো তাহলে কি আমাদের ভাই গ্রাফিক্যাল এক্সপ্রেশন যেটা, সেটা তো আমাদের স্ট্রেট লাইন যেটা, সেটা তো আর একটা থাকছে না, মানে অনেকগুলো স্ট্রেট লাইনের কম্বিনেশন হবে আমাদের এটা। রাইট, এবং সেক্ষেত্রে ওটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, মানে ওখানের মধ্যে মাল্টিপল ভেরিয়েবল থাকবে, কিন্তু ওই মাল্টিপল ভেরিয়েবলটা যখন আমরা মার্জ করব তখন এটা একটা লাইনের মধ্যে এসে জমা হবে। আচ্ছা আচ্ছা ভাই, তারা তো একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, তো ওই ইন্টারসেক্ট পয়েন্টটা কি কিছু বলবো আমরা? ওই তো ওগুলো তো মার্জ করে কম্বাইন্ড হবে, একটা জায়গায় আসবে। জি ভাই। যেমন ইমতিয়াজ, আপনি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাই না, ফিজিক্স পড়ছিলেন না ছোটবেলায়? জি ভাই। আচ্ছা, আপনার কি মনে আছে যে ফিজিক্সে যখন আমাদের 2-3টা বল একসাথে কাজ করতো, ওই বলের লব্ধি বল কি অনেকগুলো হইতো না একটা হইতো? না, একটা সিঙ্গেল পয়েন্টে কাজ এই তো এটাও কিন্তু এরকম ভাবে, এমন ফিজিক্সে পড়ছিলাম যে আমার একটা বল এদিকে যাচ্ছে, একটা বল এদিকে যাচ্ছে, এটা লব্ধি বল যাবে এদিকে না? জি ভাই। তো এখানে কিন্তু তাই, যখন আমার মাল্টিপল রিগ্রেশন আমি করতেছি তখন ওগুলোর কম্বাইনলি একটা লাইন তখন তৈরি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, এখন আমরা আসি কিছু এক্সাম্পল নিয়ে। তো আমি দুইটা পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করি। ফার্স্টটা হচ্ছে ডিটারমিনিস্টিক এক্সাম্পল। এখন ডিটারমিনিস্টিক এক্সাম্পল মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের বিটার যে ভ্যালুটা আছে এটা হচ্ছে নোন ভ্যালু, মানে হচ্ছে জানা ভ্যালু, সহগের মান আমরা জানি। তো আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝতে পারবেন। ধরেন আপনি একটা বেসবল গেম, আমি এটা বাংলাদেশি পার্সপেক্টিভ চিন্তা করি, ঠিক আছে? এই স্লাইডটা হচ্ছে একটু পুরাতন স্লাইড আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি, আমি এই জন্য একটু অবাক হচ্ছি যে কি ব্যাপার, এগুলো তো আমার তো আপডেট হওয়ার কথা ছিল। আমি আপনাদেরকে মানে গত বছরের শেষের দিকের একটা স্লাইড দেখাচ্ছি, নতুন স্লাইডটা একটু আপডেট হয়েছে, সেম জিনিস কিন্তু কিছু আমি বাদ দিছি। যেমন এখানে এক্সাম্পলের বিষয়টা, এটা আমি হচ্ছে আপনার মিরপুর স্টেডিয়ামের এক্সাম্পলটা দিছিলাম। আমি আপনাদেরকে মিরপুর স্টেডিয়ামের এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ বলেন। সুবিধা হবে। বলেন। আচ্ছা, এখন আমি আপডেট স্লাইডটা আপলোড করে দিব, হ্যাঁ এটা পুরাতন স্লাইড। এখন ধরেন আপনি মিরপুর স্টেডিয়ামে গেলেন, বাংলাদেশের সাথে একটা টিমের খেলা হচ্ছে, ঠিক আছে, জিম্বাবুয়ে খেলা হচ্ছে যাতে বাংলাদেশ জিতে আর কি। এখন আপনি খেলা দিতে গেছেন, আপনি যখন স্টেডিয়ামে ঢুকতেছেন, ঠিক আছে, এই হচ্ছে স্টেডিয়াম, ঠিক আছে, আপনি স্টেডিয়ামে গেট দিয়ে ঢুকতেছেন, স্টেডিয়ামে ঢোকার প্রাইস 300 টাকা। আপনি খেলা দেখতে গেছেন, 300 টাকা আপনাকে দিতে হবে, এর কোনো মাফ নেই, টিকিট প্রাইস। আপনি ওখানে গিয়ে দেখলেন যে ওখানে বার্গার বিক্রি করতেছে, ওখানে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতেছে। এখন প্রতিটা বার্গারের দাম হচ্ছে 100 টাকা, প্রতিটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হচ্ছে ধরেন 50 টাকা। ওকে, এখন আপনি ভিতরে গিয়ে দেখবেন যে স্টেডিয়ামের ভিতরে ছোট ছোট দোকানে বিক্রি করতেছে। আপনি বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কিনেন বা না কিনেন, টিকিট কিন্তু কাটতে হবে, এটা কিন্তু মাস্ট। এখন ধরেন আপনি একা না, আপনার ফ্রেন্ডরা নিয়ে গেলেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজন নিয়ে গেলেন, আপনার গার্লফ্রেন্ড নিয়ে গেলেন, হ্যাঁ, তো দেখা যায় যে ওখানের মধ্যে একটা বার্গার তো আর কেউ খায় না, তাই না, 2-3টা বার্গার খায়। তো এখন মনে করেন যে ওখানের মধ্যে কেউ বললো আমি 3টা বার্গার নিলাম, আর কেউ বললো 2টা বার্গার, কেউ বললো 5টা বার্গার, এরকম ভাবে একসাথে নিতেছে। ফ্রেঞ্চ ফ্রাইও কেউ একটা নিতেছে, কেউ 3টা নিতেছে, কেউ 2টা নিতেছে, কেউ 5টা নিতেছে, কেউ 4টা নিতেছে। এই মানে
যারা অডিয়েন্স তারা হয় একটা সিঙ্গেল পার্সন গেছে অথবা তারা ফ্রেন্ড নিয়ে গেছে। এখন সেই ফ্রেন্ডের সংখ্যা 3 জন 4 জন 5 জন 7 জন হইতেই পারে, 2 জনও হইতে পারে, কাপলও হইতে পারে। দ্যাট মিন্স এই ভ্যালুগুলো কি যে কতগুলো করে কিনতেছে এটা ভ্যারি করতেছে না। জি আমি যদি এখন এটাকে x1 দিয়ে বলি যে এটা হচ্ছে আমাদের সেই বার্গার আর x2 হচ্ছে আমাদের সেই ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে এখানে যে ভ্যালুগুলো আমি বসাইলাম এই ভ্যালুগুলো কি আমাদের x এর ভ্যালু না? জি প্রত্যেকটা বার্গার কত 100 টাকা করে না? তার মানে আমি জি যদি বলি বেটা 1 এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে ঢাল স্লোপ, ঠিক আছে। x1 হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো, ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই ধরেন হচ্ছে বেটা 2 50 টাকা ইচ, আর এদিকে আমি x2 হচ্ছে আমাদের কয়জন ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছে এটার সংখ্যা হইল নিল। টিকিট প্রাইস কিন্তু ফিক্স, তাহলে আমার বেটা নট 300 টাকা। এখন আমি যদি এটাকে একটা লিনিয়ার রিগ্রেশনের ফরম্যাটে যদি কনভার্ট করতে চাই ইকুয়েশনে, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে যে টোটাল কস্ট ইকুয়াল টু মানে এটা y আর কি টিকিট প্রাইস, তার মানে বেটা নট প্লাস প্রত্যেকটা ইউনিট বার্গারের কস্ট ইনটু বার্গার কে কটা করে নিচ্ছে সেটা, প্লাস ফ্রেঞ্চ ফ্রাইয়ের কস্ট ইউনিট কস্ট প্লাস ফ্রেঞ্চ ফ্রাই ইনটু ফ্রেঞ্চ ফ্রাই কটা করে নিচ্ছে সেটা, প্লাস এপসাইলন হইলো। সো একটা ব্যাপার আছে, এখন নাম্বার অফ ফ্রেন্ডস যদি বেশি হয় সেটা কিভাবে মেনশন হলো? নাম্বার অফ এই যে x2 এর মধ্যে x1 এর মধ্যে সংখ্যা চেঞ্জ হচ্ছে, x1 আর x2 তো ফিক্স না, এটা বাট টিকিট তো ফ্রেন্ডস তাদের জন্য কিনতে হবে, তাহলে বিটা নটের সঙ্গে x1 আসবে না? x2 হ্যাঁ রাইট, ওইটার সাথে আমি হচ্ছে x নট আমি এখানের মধ্যে অ্যাড করতে পারি ইন কেস আমি তখন হচ্ছে বেটা নটের যে ভ্যালুটা আছে এই বেটা নটের ভ্যালুটা কি ফিক্স না, তো এটা তো প্রত্যেকটা যে আপনার কাস্টমার হ্যাঁ তার এগেনস্টে বলতেছি। ধরেন আপনি যখন যাবেন আপনি হয়তো আপনার ফ্যামিলি মেম্বারটা কিনবেন, আপনি কি সবাইকে দিয়ে বলবেন এই না 100 টাকা এই না 100 টাকা যাও তোমরা তোমাদের টিকিট, আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু একবারে কিনবেন, আপনার সবারটা কিন্তু আপনি হ্যাঁ। একবারে কিনবেন। তো বেটা নোটটা কিন্তু আপনি যেটা বলছেন সেই হিসেবে এখানে 500 টাকা হইতে পারে 5 জনেরটা, রাইট রাইট, তাই না? ঠিক আছে। না আপনার কনসেপ্টটা ঠিক আছে, আপনার কোশ্চেনটা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এই ক্ষেত্রে তো তখন আপনি একা যখন কিনবেন তখন বেটা নোট 5 জনের জন্য 500 টাকা হবে, একজনের জন্য 100 টাকা হবে, দুজন তার দুই গার্লফ্রেন্ড নিয়ে গেল দুজনের 200 টাকা হবে। সো এখানে ওইটাও কিন্তু ভ্যারি করতেছে। তো এটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক এক্সাম্পল, যে এক্সাম্পলে আমরা মূলত বেটার ভ্যালুগুলো জানি। সো এখানে আপনি বার্গারের জায়গায় হটডগ বলেন ফ্রেঞ্চ ফ্রাই বলেন আর টিকিট কস্ট যদি আমি এটা লিখি তাহলে আমি এটাকে এরকম একটা ম্যাথমেটিক্যালি এই ইকুয়েশনের মধ্যে সাজাতে পারি। তো যখন মানুষের বিভিন্ন আপনার কি বলে যে স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করা হয় বা ধরেন ইকুয়েশন ডেভেলপ করা হয় তখন কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো নিয়েই এইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা ইকুয়েশন তৈরি হয়। আচ্ছা এটা আপাতত লাগবে না, এখন আসছি স্টকিস্টিক এক্সাম্পল। আচ্ছা কয়টা বাজে? আপনারা বোর ফিল হচ্ছে না তো? বোর ফিলে বলেন যে ক্লাস ভালো। না ভাইয়া ঠিক আছে। কতক্ষণ ক্লাস নেবেন? আমি এই তো আর 10 মিনিট, আমি হচ্ছে স্টকিস্টিকের এক্সাম্পলটা দিয়ে এখন আজকে তো এটা স্লাইড শেষ হবে না, এটা তো আরেকটা ক্লাস লাগবে আর কি। আমি স্টকিস্টিকের এক্সাম্পলটা দিয়ে আজকে আপাতত শেষ করব, আর আজকে যেখানে শেষ করব পরের ক্লাস আবার সেখান থেকে শুরু করব। স্টকিস্টিক এক্সাম্পলে যেটা হয় যে আমার বেটার নোটা হচ্ছে আননোন থাকে, এটা আমাকে আলাদা করে বের করে নিতে হবে। ধরেন আমার কাছে একটা ডেটা সেট আছে, এটা হচ্ছে একটা গাড়ির ডেটা সেট যেখানে প্রথম কলামে হচ্ছে গাড়ির নাম দেওয়া আছে, দ্বিতীয়টাতে হচ্ছে গাড়ির এমপিজি মাইলেজ নাম্বার অফ সিলিন্ডার ডিসপ্লে হর্স পাওয়ার হ্যাঁ ডাব্লিউটি কোয়ার্টার পার সেকেন্ড হ্যাঁ 1 সেকেন্ডে কত কোয়ার্টার যাচ্ছে হ্যাঁ এরকম কিছু এরকম ফিচার আছে। এখন আমি এই ডেটাগুলো থেকে একটা লিনিয়ার রিগ্রেশন করতে চাচ্ছি এবং এই লিনিয়ার রিগ্রেশনে আমি এমপিজি যেটা আছে এমপিজির ভ্যালুকে এস্টিমেট করব, ঠিক আছে, এস্টিমেট করব। এবং এখানে এমপিজিটা হচ্ছে আমাদের ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডাব্লিউটি এবং কিউসেক এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা x1 একটা x2। এবং এখানে যেহেতু আমার ডেটা দেওয়া আছে এই ডেটাগুলোর কিন্তু বেটা ভ্যালু আমার দেওয়া নাই, এই বেটা ভ্যালুটা এই ডেটা সেট থেকে বের করে নিতে হবে, ওটা বের করা ওয়ে আছে বলতেছি। সো আমি যদি এটাকে একটা লিনিয়ার মডেলের মধ্যে সাজাই তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই দ্যাট মিনস এখানে এমপিজি ইকুয়াল টু বেটা নট প্লাস বেটা 1 ডাব্লিউটি
প্লাস বেটা 2, এটা হচ্ছে ওই x1টা, আর বেটা 2 কিউসেক হচ্ছে x2 প্লাস এপসাইলন। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের বেটা আননোন, আমরা করব কি যে ওই ব্যাক ট্র্যাক করে ইকুয়েশন থেকে হাতে কলমে বের করতে পারি, অথবা আমরা সরাসরি এক্সেল অথবা আমরা স্ট্যাটা বলেন বা পাইথন বলেন, অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে আমরা বের করে নিতে পারি। তো আমি ধরেন আমি অলরেডি বের করে নিছি, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমি বের করে নিছি। বের করার পরে আমি যেটা পেলাম যে বেটা নট হচ্ছে 19.75, বেটা 1 -5.05, আর বেটা 2 হচ্ছে 0.93, আর বাকিগুলো কিন্তু আমাদের ওই ডেটা। এখন এখান থেকে আমি যেই ভ্যালুগুলো এখানে বসাবো, হ্যাঁ, আমি তো ডাব্লিউটি এবং কিউসিক এর ভ্যালু যদি বসাই, ধরেন আমার টেবিল আছে, টেবিলের মধ্যে ডাব্লিউটি হচ্ছে 1.5, কিউসিক হচ্ছে 14.5। এখন আমি যদি এই ইকুয়েশনের মধ্যে বসাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 24.9। বাট আমার যে মেইন ডেটা সেট আছে, যেখান থেকে আমি এই ভ্যালুটা পাইছি, ওইখানে এমপিজির ভ্যালু বলতেছিল 24। তাহলে পার্থক্য হইল না? কত পার্থক্য? 0.9। এইটা হচ্ছে আমাদের এপসাইলন। কারণ আমার যতগুলো ডেটা আছে, সেই ডেটার উপর ভিত্তি করে আমি এই তিনটা ভ্যালুকে বের করছি, কিন্তু এই তিনটা ভ্যালু কি আমার ডাব্লিউটি এবং কিউসিক এর সব ভ্যালুর সাথে একই রকম ভাবে, এটা কি ওই একই রকম ভাবে একই হারে কি এমপিজি গুলোকে বের করবে, বা এমপিজি যেটা অ্যাকচুয়াল যারা দেওয়া আছে দেওয়ার মতো ওই অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কি এটা ম্যাচ করবে? করবে না, একটু এদিক সেদিক হবে। ওই এদিক সেদিক জিনিসটাকে আমরা এপসাইলন হিসেবে জাস্ট সাইড করে রাখতেছি। এখন একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা আপনাদের জন্য, আপনারা আজকের দিনের লাস্ট লেসন মনে রাখবেন। অনেক সময় দেখা যায়, মানে এটা আমি কয়েক জায়গায় পাইছি আর কি, সেটা হচ্ছে যে ইন্টারভিউতে অনেক সময় এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে এটাকে এক্সপ্লেন করেন, এটাকে আপনার এক্সপ্লেন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া একটা ইকুয়েশন কেমনে আমি এক্সপ্লেন করব, মানে এটাকে এক্সপ্লেন করার কি আছে? সো আমি আপনাকে এক্সপ্লেনেশনটা বলি, খুব মন দিয়ে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে এই ইকুয়েশনটা দিয়ে বললো যে প্লিজ এক্সপ্লেন দিস ইকুয়েশন। তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, আমি দেখে বুঝতে পারতেছি ফার্স্ট অফ অল। তাহলে আমি ফার্স্ট অফ বলবো যে দিস ইকুয়েশন সিমস লাইক এন লিনিয়ার রিগ্রেশন। ওকে ফাইন, অ্যান্ড দ্য ফার্স্ট ভ্যালু ইজ বেটা নট, দেন হচ্ছে বেটা 1, বেটা 2 অর M1 M2 আপনি বলতে পারেন, জাস্ট তাদেরকে বুঝালেই হবে আর কি। এখন ফার্স্ট অফ অল যে কাজটা করব, যে আমি এই পাশটাকে আমি অমিট করে দিব। অমিট করে দিয়ে আমি বলবো যে for every 1 unit of W2 change, for 1 unit change of WT, the MPG value will be reduced by 5.05 point. কেন? কারণ আমি যদি W2 যদি 0 বলি, তাহলে কত হবে? 19.75। WT যদি আমি 1 বলি, তাহলে কত হবে? 14 point something। WT যদি আমি 2 বলি, তাহলে কত হবে? 5 গুণ 10 ভাগ দিলাম, 9 point something। এখন আমরা যদি এটাকে গ্রাফে সাজাই, তাহলে আমরা বলতে পারি যে শুরুতে ছিল ধরেন 19, দেন ইচ 1 ইউনিট চেঞ্জের কারণে আমার ভ্যালুটা কমতেছে, 19 থেকে আসছে 14 থেকে আসছে আপনার 8 পয়েন্ট সামথিং, তারপর ধরেন আপনার 3 পয়েন্ট সামথিং। এখন তেলের কি একটা লোয়ার একটা ডিগ্রেডেশন হচ্ছে, তো আমার লাইনটা নিচের দিকে নামতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেই পার্টের চেঞ্জ, যে প্রতি 1 ইউনিট চেঞ্জের কারণে ডাব্লিউটির ভ্যালু চেঞ্জের কারণে এমপিজির ভ্যালু এই হারে ধীরে ধীরে কমবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার আসি হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি, এবার এটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বলবো যে প্রতি 1 ইউনিট কিউসেকের চেঞ্জের কারণে এমপিজির ভ্যালু 0.93 রেটে বাড়তেছে। কিরকম? যদি আমি কিউসেক 0 ধরি, তাহলে হচ্ছে 19.75। সো আমি যদি এটাকে একটা গ্রাফ ধরি, ফার্স্ট হচ্ছে ধরেন 19.75 এই অবস্থায় আছে, তারপর 0.93 একটু বাড়লো, তবে আরেকটু বাড়লো, তবে আরেকটু বাড়লো, কিউসেকের ভ্যালু 2, 3, 4, 5, 6 বাড়লো। তাহলে এটা রেটটা কিরকম? এরকম না, এরকম যাচ্ছে। আগেটা ছিল কি এরকম। এই দুইটাকে যখন আমরা কম্বাইন করতেছি,
কম্বাইন করার পরে আলটিমেটলি এটার একটা সিঙ্গেল লাইন জেনারেট হচ্ছে যখন আমি দুইটাকে একসাথে অ্যাপ্লাই করব ইকুয়েশনের মধ্যে। আমার কথাটা বুঝতেছেন? জি এইভাবে এই ইকুয়েশনটাকে এক্সপ্লেন করা হয়। যদি আপনি এইভাবে এক্সপ্লেন করতে পারেন দেন তারা বুঝবে যে ইউ নো সামথিং অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। যদি আপনি এক্সপ্লেন করতে না পারেন ওরা কিন্তু এটাই জানতে চায় যে আপনি স্ট্যাটিস্টিক্যালি এটাকে কিভাবে এক্সপ্লেন করতেছেন। এটা খুব মানে অনেক জায়গাতেই একটা কমন কোশ্চেন এরকম দেয়, ইকুয়েশনটা এক্সপ্লেন করতে বলে। আপনি আপনার ইকুয়েশন এক্সপ্লেনেশনের আপনার মানে মানে আপনি কিভাবে বলবেন ওটা ওয়ে দেখে বুঝবে যে আপনি আসলে কতটুকু বুঝেন কি বুঝেন না। তো একটা লিনিয়ার ইকুয়েশন এক্সপ্লেন করতে হয় এইভাবে। আচ্ছা, এরপরে ওই যে আমি বললাম যে একটু আগে যে এইখানে যে ভ্যালুগুলো এটা তো আমি এখন বসাইছি, কিন্তু এটা কিভাবে আসছে সেটা একটু আমরা দেখি। তো আমাদের মূল ইকুয়েশন ছিল y ইকুয়াল টু যে দিস ওয়ান, আমরা আগে দেখছি। এখন আমরা এটাকে ম্যাট্রিক্সের ফরম্যাটে যদি সাজাই তাহলে ওয়াইটা হচ্ছে এখানে আপনার n ইন্টু ওয়ান, মানে হচ্ছে n সংখ্যক রো আর একটা কলাম, দ্যাট মিনস n ইন্টু ওয়ান। তারপরটা হচ্ছে এখানে এক্স যেগুলো আছে এক্স ওয়ান থেকে শুরু করে এক্স কে পর্যন্ত, আর ওই যে বেটার সাথে যেটা খালি আছে এটাকে মনে মনে আমরা এক্স নট বলতেছি। এক্স নট একটা এক্স নট একটা মনে মনে একটা কলাম অ্যাড করতেছি যেটা ভ্যালু হচ্ছে ওয়ান। সো এখানে আমার টোটাল এক্স হচ্ছে কে সংখ্যক, এখানে দেখেন কে সংখ্যক কে প্লাস ওয়ান। তাহলে আমার কলাম কয়টা হলো কে প্লাস ওয়ান, রো কয়টা হলো এন সংখ্যক, তাহলে এটা হচ্ছে আমার কেন বিটা গেল কোথায়? বিটাটা বেটা তো আমি এখানে লিখে নাই, এটা এক্স লিখতেছি। এই হচ্ছে বেটা, আপনার বেটা হচ্ছে এই জায়গাতে, বেটা হচ্ছে উপর থেকে শুরু করে বেটা নট বেটা টু বেটা থ্রি, এটা একটা কলাম ভেক্টর। তাহলে আমার বেটা জিরো আর এখানে ওয়ান থেকে কে কয়টা হলো কে প্লাস ওয়ান, কে সংখ্যক প্লাস বেটা নট হচ্ছে একটা, তাহলে কে প্লাস ওয়ান সংখ্যক রো আর একটা কলামে আসতেছে, তাহলে কে প্লাস ওয়ান ইন্টু ওয়ান। আর লাস্টে যেটা এফসাইলন হচ্ছে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত, দ্যাট মিনস এটা হচ্ছে এন ইন্টু ওয়ান। এখন আমাদের ইকুয়েশন কি বলতেছে যে বেটার সাথে এক্স থাকবে গুণ, তাহলে এটা যেহেতু ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলছি, এখন আমাদের কি হবে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে এর সাথে এর, আর তার সাথে আমার ইটা যোগ হবে, তখন আমি ওয়াইটা পাবো। এবং এই ভিতরের যে ডাইমেনশন, আপনি ডাইমেনশন যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে, করতেই হবে। আর এই যে আপনাকে যেটা দেখাচ্ছে আর কি যে এইভাবে, তো এইখানে হচ্ছে আমাদের কম্বাইন যখন করব কম্পোনেন্ট গুলোকে তখন আমার মেইন ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx প্লাস c, ওই যে mx প্লাস c মতো আর কি, এটা c না বাট এপসাইলন আগা থাকবে আর কি। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আপনি যদি এটার ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেন, যেমন এইটা এবং এটা যদি গুণ করি তাহলে k প্লাস ওয়ান কাটা যাবে, থাকবে কত এখানের মধ্যে n প্লাস ওয়ান। ওকে ফাইন, n প্লাস ওয়ানের সাথে আমি এখানে n প্লাস ওয়ান যোগ করেছি, যেহেতু ডাইমেনশন সেম n প্লাস ওয়ানই হবে। দেখেন তো মিলছে? জি তার মানে আমরা আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে কনসেপ্টটা এটা ম্যাট্রিক্সের ফরম্যাটে কনভার্ট করে এভাবে সাজাতে পারি, এটা কনসেপচুয়ালি বললাম। এটা আমরা খুব সহজেই দুই লাইনের ইকুয়েশন দিয়ে করতে পারি। আর এটার যে বেটা ভেক্টরের যে ফর্মুলা, মানে বেটা বের করার যে ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে দিস ওয়ান। এখন আমাকে যদি কেউ বলে যে ভাই এটা কেমনে আসলো, তাহলে ভাই আমি সরি, কারণ এটা বের করার জন্য প্রায় 2 থেকে 3 পেজের একটা হাতে কলমে ক্যালকুলেশন আছে, ওইটা আমি আপনাকে দেখাইতে পারতেছি না এখানের মধ্যে। বাট কেউ যদি আসলেই জানতে চান একটু কষ্ট করে হচ্ছে যদি একটু কিছু ব্লগ বা আর্টিকেল আপনি পাবেন। তো এখানে আপনার এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স পুরোটার উপরে ইনভার্স এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই, ওই ডাইমেনশনগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন আপনি দেখবেন যে এটা ম্যাচ করবেই। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে এটা শেষ। কোড প্র্যাকটিসটা আমরা আজকে তো আর ধরতে পারতেছি না, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিসটা ধরবো। আর যদি এখন কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আজকে যারা পরে আসছেন বা শুরু থেকে যারা ছিলেন কাইন্ডলি একটু কষ্ট করে আপনার আজকের ক্লাসে এই যে মোটামুটি প্রায় 1 ঘন্টা, সরি কি বলতেছি আমি, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মতো যে ক্লাস হলো, কি কি জিনিস আপনার কাছে নতুন মনে হয়েছে, কোনগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, বা আপনার ওভারঅল পুরো ক্লাসটা কেমন ছিল এটা সম্পর্কে একটু আপনার ওপিনিয়নটা দিতে পারেন। যে কোনো একজন বলেন একটু শুনি।
তারিকুল আলম, আপনি বলেন জি ভাই। মানে পুরো ক্লাসটা কেমন হলো, কেমন বুঝলেন, পজিটিভ নেগেটিভ? আচ্ছা, শুরুর দিকে বুঝেছি পুরাপুরি, শেষ দিকটা একটু মাথার উপর দিয়ে গেছে আর কি। আচ্ছা। আর এমনিতে মানে আমি কি মানে মানে খুব ডিটেইলস বোঝানো হয়েছে, ঠিক আছে, বোঝানোতে কোনো ঘাটতি নেই। আমার কি আর একটু পড়াশোনা করতে হবে আর কি, স্লাইড গুলো আর একটু দেখতে হবে বা আর একটু ঘাটাঘাটি করতে হবে, তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা। দেন হচ্ছে ইমতিয়াজ আলম। ভাইয়া মূলত আমরা তো সবসময় ম্যাট্রিক্সটা আলাদাভাবে আমরা ইউজ করতাম, আর লিনিয়ার অ্যালজেব্রা এটা আলাদাভাবে ইউজ করতাম। তো এখানে মূলত লিনিয়ার অ্যালজেব্রা আর ম্যাট্রিক্স এর মধ্যে মূলত একটা কানেকশন মানে দেখানো হয়েছে। তো আমরা যে লাস্ট ইকুয়েশনটা মানে সলভ করলাম, সেখানে আমরা যদি লিনিয়ার অ্যালজেব্রাতে সলভ করতাম, সেক্ষেত্রে আমাদের 3টা বা 4টা ইকুয়েশন দিয়ে করতে হতো। কিন্তু লাস্টে যে ফর্মুলাটা দেখলেন, এটা আমি বুঝতে পারলাম মোটামুটি যে আমরা যদি ইনফিনিটি টাইমসও কোনো ইকুয়েশন থাকে, আমরা ম্যাট্রিক্সে তাদেরকে রিপ্লেস করার পর দেন আমরা জাস্ট সিম্পলি ইকুয়েশনটা দিলে আমরা বেটার ভ্যালু যেটা সেটা বের বের করতে করতে পারবো। পারবো। তো এখানে কিন্তু আপনার তো ভেরিয়েবল যদি বেশিও হয়, x1 x2 x3 100টাও যদি হয়, ডাজন্ট ম্যাটার, ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেললে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। জি ভাই, মানে এটা ম্যাট্রিক্স আর লিনিয়ার রিগ্রেশন যেটা বলেন, মানে এটার মধ্যে একটা জাস্ট মানে কানেকশনটা আজকে মানে ধরতে পারলাম। সবসময় তো এটা আলাদা আলাদা ভাবে দেখে হ্যাঁ আসে হ্যাঁ, বেসিক্যালি। ওকে। দেন আজার মাহমুদ, আপনি তো আমাদের পুরাতন স্টুডেন্ট, আপনি তো অনেকদিন ধরে আমাদের সাথে আছেন। আচ্ছা, আর আর কি আছে, আর কি আছে? রাশেদ জামান। জি ভাইয়া, পুরোপুরি বুঝছি। সেম ভাবে আরেকটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনার ওই আমরা যে স্ট্রেট লাইনে যে জিনিসটা পড়তাম, এটার আসলে প্র্যাকটিক্যাল ইউজ কেসটা যে এখানে হয়, বিশেষ করে রিগ্রেশনে যেটা বললেন, দাগ দাগ দিয়ে একে একে যেটা দেখালেন আর কি, এটা ফার্স্ট আজকে বুঝতে পারছি, কিছু জানতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চিটাগাং এর বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে আপনার বন্দর, বন্দরে। চট্টগ্রাম বন্দর। আপনার টোন শুনে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এটা একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। আচ্ছা, আমাদের যে থিওরি যেগুলা শিখাচ্ছেন, এগুলা তো পরবর্তীতে পাইথনে দেখাবেন, তাই না? এবং প্রজেক্ট সহ দেখাবো। পাইথনের, হ্যাঁ, পাইথনের যে আপনি ইউজ করবেন মডিউল, কোন মডিউল দিয়ে এগুলা নাম দেখাবেন? পাই এগুলো। নামপাই মডিউল বলতে আপনি লাইব্রেরির কথা বলতেছেন? না, যেমন লিনিয়ার রিগ্রেশন আজকে যেটি দেখালেন, এটা কোন মডিউল ইউজ করবেন আপনি? এটা আমার, এটা হচ্ছে সিরিয়ালে আমার 3 নাম্বার মডিউলে গিয়ে আসবে লিনিয়ার রিগ্রেশন। মানে ওই মডিউল না, পাইথনের কোন মডিউল ইউজ করবেন? পাইথনের যে আপনি ইন্টিজার না, ডেটা ডেটা নাকি যেন মানে একটা কোন একটা প্যাকেজ নিশ্চয়ই ইম্পোর্ট করবেন, যেই, নাম পাই তাই নাম না? পাই নাম পাই পান্ডাস এগুলো। তারিকুল আলম, আমি আপনার মানে কথা বুঝতে পারছি। আপনার যে জায়গাতে একটা ছোটখাটো কনফিউশন হচ্ছে, সেটা আমি একটু সলভ করে দিই। সেটা হচ্ছে যে পাইথন বিষয়টা এইভাবে আসলে আমরা এক্সপ্লেইন করি না যে আমরা লিনিয়ার রিগ্রেশন পড়তেছি, সো লিনিয়ার রিগ্রেশনে একটা একটা মডিউল বা একটা ফাংশন এখানের মধ্যে ফেলে দিলাম। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে কাজের ধারার উপর ভিত্তি করে, মানে কোন টাইপের কাজ করতেছি ওই টাইপের উপর ভিত্তি করে পার্টিকুলার আলাদা আলাদা লাইব্রেরি আছে। এখন নামপাইটা কি? নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। তো যত ধরনের আমার ইকুয়েশন জেনারেট করা, ইকুয়েশন ডেভেলপ করা, ম্যাট্রিক্স, ভেক্টর, অ্যারে নিয়ে কাজ করতে হয়, সব কাজ হচ্ছে নামপাই করে। ডেটা হ্যান্ডলিংয়ের পার্ট করে পান্ডাস, ডেটা ম্যানেজমেন্টের কাজ করে পান্ডাস। যখন আমি এখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করব, স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করব, ওটার জন্য আমার আরেকটা লাইব্রেরি ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নামে। ম্যাটপ্লট না ভাই, ম্যাটপ্লট হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমার কথা শেষ করতে দেন ভাইয়া। তো এখানে আপনার কি যে এক একটা ধরনের কাজের ধারার উপর ভিত্তি করে লাইব্রেরিগুলোকে তৈরি করা হয়েছে। এখন আপনি যেটা বলতেছেন, এই একটা প্রজেক্ট রান করাতে গেলে আমার সব টানতে হবে, আমাকে নামপাই টানতে হবে, পান্ডাস টানতে হবে, ম্যাটপ্লটলিব টানতে হবে, সিবন টানতে হবে, স্ট্যাটিস্টিক্স টানতে হবে, সাইকিট্রান টানতে হবে, প্রায় 6-7টা লাইব্রেরিকে টানতে হবে, এবং তার ভিতরে আবার সাব আরও ফাংশন টানতে হবে। এটা এমন না যে আমি একটা মডেল করতেছি, ওই মডেলের একটা নামে একটা লাইব্রেরি বা একটা ফাংশন আছে। এটা হচ্ছে আপনার কাজের ধারার উপর ভিত্তি করে। তারিকুল আলম, আমি আপনাকে বুঝাতে পারছি? জি, বুঝতে পেরেছি। ওকে,
হ্যাঁ রাশিদ জামান, আপনি বলেন। ম্যাটপ্লটলিবটা কি জন্য ইউজ করে? এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। ম্যাটপ্লটলিব, তার আপডেট ভার্সন হচ্ছে সিবন, তার আপডেট হচ্ছে প্লটলিব। ওকে দেন কার কাছে যাই? রিপন সাহা। রিপন সাহা শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি মনে হয় শুরু থেকে ছিলেন নাকি? আমি আপনাকে জি 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 আমি ক্লাসটা করছি। মানে আসলে আমরা তো হচ্ছে আমি আসলে মেনলি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো একটু ডিফিকাল্ট হচ্ছে, তবে ওভারঅল বুঝতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা ওকে, অসুবিধা নাই। আমি যেভাবে শিখাই আলহামদুলিল্লাহ মানে সবাই মোটামুটি বুঝতেই পারে, প্রবলেম হয় না। আচ্ছা দেন আসি হচ্ছে জামান হাসান। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি মনে হয় নতুন আসছেন, আমি আপনার আসলে মানে খেয়াল হ্যাঁ, করিনি। হ্যাঁ। এর আগে আপনি মনে হয় ক্লাস করেন নাই আমার, বা আমাদের কোনো ফ্রি না, ক্লাস। ফার্স্ট ক্লাসটা করা হয়নি, সেকেন্ড আচ্ছা, ক্লাসটা বা করতেছি আমার আর কি। এর আগে যে কিছু ফ্রি ক্লাস বা ওয়েবিনার টাইপের ক্লাস ছিল আমাদের ইউটিউবে, সেগুলো কি দেখছিলেন? ফার্স্ট ক্লাসটা আমি সম্পূর্ণ দেখতে পারি নাই, তো কিছুটা বা দেখেছি আর কি। আমাদের ওয়েবসাইটে, যেমন হচ্ছে আমি আপনাকে যদি বলি ওয়েবসাইটে যে আছে, আচ্ছা। ওয়েবসাইটে একদম নিচের দিকে আমার কিছু প্রিভিয়াস ব্যাচের ভিডিও আছে, যেমন এইটা, ঠিক আছে, বিজনেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আমার এটা ডেটা ডিস্ট্রিবিউশন। আচ্ছা আচ্ছা। এইগুলা যদি একটু দেখেন তাহলে ওকে। আমার ক্লাসগুলো কিরকম হয়, আমি কিরকম ক্লাস নিই, সেই রকম আপনার একটা আইডিয়া হবে। আজকে না হয় একটা আইডিয়া হইলো, জি। এই ক্লাসগুলোর একটু ভিডিও, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার এক একটা ভিডিও। সো দেখলে আপনারা একটা আচ্ছা। আইডিয়া পাবেন। প্লাস আমাদের ইউটিউবে আমাদের সব মেন্টরের মানে প্রায় সব মিলে 600-র উপরে, গত 5 বছরে 600-র উপরে ভিডিও জমা আছে। কেউ যদি মনে করেন ওই 600 হ্যাঁ, ভিডিও হ্যাঁ। কেউ যদি প্রতিদিন মানে দেখা শুরু করে, তার মনে করেন 4-5 মাস লেগে যাবে শুধু ভিডিও শেষ করতে, কারণ হিউজ পরিমাণ ভিডিও দিয়ে শেষ রাখছি। করতে, হ্যাঁ। এত ভিডিও অন্য কোথাও আপনি পাবেন না। জি, এটা দেখিনি, তো দেখবো আর দেখিনি, কি। আচ্ছা ওকে, তো ক্লাসটা আজকে যা করলাম, হ্যাঁ ভালো, খুব ভালো ভালো ক্লাস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে। তো এইটা আসলে আমাদের হচ্ছে 78তম ব্যাচ, মানে 2020 সাল থেকে যদি জি। হিসাব করি 78তম ব্যাচ আর কি। মানে ডেটা সায়েন্সে আচ্ছা। এতগুলো ব্যাচ আর অন্য কোনো প্ল্যাটফর্মে হয় না, আমরাই একদম সেই তখন থেকে এখন করে আসতেছি। তো আমাদের কিন্তু মোটামুটি কত 17-18 জন ভর্তি হয়েছে, আরো কিছু ভর্তি বাকি আছে, মানে বলছে করবে। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, হ্যাঁ। ক্লাসের শুরুতে বলছিলাম, আমি আপনাদেরকে আরেকবার একটু বলে রাখি যে আগামীকাল 10 তারিখ কিন্তু লাস্ট ডেট। 11 তারিখ থেকে ওই ডিসকাউন্টটা আর থাকবে না। সো যাদের এনরোল করা দরকার কাইন্ডলি একটু এনরোল করে ফেলবেন কালকের মধ্যে। যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনারা আমাদের পেজে নক করতে পারেন, বা আমাদের কমিউনিটি গ্রুপে নক করতে পারেন। ওখানে আমি না থাকলেও ওখানে আমাদের বাকি যারা টিম মেম্বার আছে ওরা আপনাকে রিপ্লাই করবে। হ্যাঁ, ফর্ম ওখানে দেওয়া আছে, পেমেন্ট মেথড ওখানে দেওয়া আছে, ওটা একটু দেখে নিবেন। হ্যাঁ, আমরা সব করছি, এটা ফর্ম ফিল আপ করে দিয়েছি আর কি। ঠিক আছে, এখানে কেউ কি আছেন যে হাসান জামান আপনি বাদে অন্য কেউ কি আছেন যে এখনো এনরোল করেন নাই বা করবেন? আফরোজা করছেন, ইমতিয়াজ করছেন, বজলুর রহমান আপনি করেন নাই না এখনো? আচ্ছা, রাশিদ জামান এখনো করেন নাই, সাদমান তো করছেন। আচ্ছা আমি ভাইয়া 5 মাসের যেটা আছে ওটাতে এনরোল করব। হ্যাঁ ওইটা হচ্ছে মনে হয় আপনার ডেটা সায়েন্স মেশিন লার্নিং এরটা, যেটা ওইটা নেক্সট মান্থ থেকে অগাস্টের 9-10 তারিখ থেকে শুরু হবে। আর বিআই অ্যানালিটিক্সটা শুরু হবে হয়তো অগাস্টের শেষের দিকে বা আপনার সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে। ভাইয়া আমরা কি যারা এখন এটাতে এনরোল করছি, তো তারা কি ওইটাতে আবার কি পুরো কোর্সটা করা লাগবে, নাকি প্রথম পার্টটা হয়ে যাবে? না তখন হচ্ছে যে এই পার্টটা করা লাগবে না, যেহেতু আমাদের বিআই এর জন্য 3টা পার্ট ভাগ করা আছে, তো ওটার একটা পার্ট হচ্ছে এখানের মধ্যে আছে। তো কেউ যদি এই পার্টটা করে তাহলে বাকি ওখান থেকে বাকি 2টা পার্ট করলেই হবে। দ্যাট মিনস এক্সেল পাওয়ার বি এর পার্টটা আর ওইদিকে এসকিউএল বিগ ডেটার পার্টটা, 2টা পার্ট করলেই হবে। আর এটা পার্ট করতে করা হচ্ছে, তাহলে আপনারা কিছু লাগবে না, বাকি লাগবে না। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আপনাদের আপাতত এখানে স্টপ করে দিচ্ছি। আর ভিডিওটা আজকে রাতে না হলো আগামীকাল দুপুরের মধ্যে ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন। আর আমার গুগল
ক্লাসরুমে কিছু ফাইল আপলোড করা এখনো বাকি আছে। আমি হচ্ছে অফিস থেকে আসছি হচ্ছে 8টার দিকে, সময় পাই নাই। আমি দেখি আজকালকের মধ্যে দিয়ে দিব। তো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, বা যদি কোনো ওপিনিয়ন থাকে বা আপনার ফিডব্যাক থাকে আমাকে একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মা জি বলছিলাম। আমি আজকের দিকে জয়েন করেছি। তো আজকের রিপোর্টটা কি থাকবে? হ্যাঁ, ভিডিওটা দেয়া হবে। আজকেরটা যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, এটা ভিডিওটা ওপেন থাকবে সবার জন্য, ওটা দেয়া হবে। নেক্সট উইক থেকে যে ক্লাসগুলো হবে ওইটা হচ্ছে প্রাইভেট করা থাকবে। আর হচ্ছে আপনারা যারা এনরোল করবেন না বা হয়তো এখন করবেন না, পরে করবেন, তারা আমাদের ওই বিআই কমিউনিটির গ্রুপে একটু অ্যাড হয়ে থাকবেন কাইন্ডলি, বা আমাদের প্রি ব্যাচ গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। তাহলে ওই প্রি ব্যাচ গ্রুপটা, ওইটার আমরা নাম কয়দিন পর পরে চেঞ্জ করি। মানে ধরেন এখন এআই মেশিন লার্নিংটা চলতেছে, সো ওইটা আমরা এখন ওই নাম রাখছি। 15 তারিখের পরে আবার পরেরটা যখন আমরা অফার করব, মানে পরে আমাদের হচ্ছে পাওয়ার বিআই হচ্ছে আপনার সার্টিফিকেশন, মানে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই সার্টিফিকেশনের জন্য আমাদের একটা কোর্স সামনে আসবে, মেবি এই মাসের 30 তারিখের দিকে আর কি শুরু হবে। তো ওইটা যখন আমরা অফার করবো তখন আবার ওইখানে কমিউনিটি গ্রুপের বা আমাদের প্রি ব্যাচ গ্রুপের নামটা তখন আমরা চেঞ্জ করবো। তো ওই নামটা কন্টিনিউসলি আপডেট হয়। ওই ব্যাচে থাকলে বা ওই গ্রুপে থাকলে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। আর আমরা যারা এনরোল করেছি তারা কোন গ্রুপে এখানেই থাকবেন, থাকবো? মানে এখানেই থাকবেন, বাকিরা হয়তো লিভ নিয়ে অন্য জায়গায় যাবেন, বা একটা সময় দেখা যাবে যে নেক্সট ক্লাসের আগে আমাদের অ্যাডমিন থেকে ওই যারা কিনা আনপেইড থাকবে তাদেরকে আমরা রিমুভ করে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, এই পর্যন্ত তাহলে থাকুক সবাই। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।